আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সকাল ৬টার দিকে রুমাইশাকে নিয়ে বাড়ি ফিরল সাফওয়ান। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো, তারপর শাফিনকে কল দিল। দুবার রিং হওয়ার পরপরই ফোন ধরল শাফিন। ফোন ধরেই শাফিন বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া। মা একটু আগে রান্নাঘরে এলো, বাবা রুমে আছে, কাজের খালা এখনও আসেনি। সাফওয়ান প্রত্যুত্তরে শুধু হুম বলে ফোনটা রেখে দিল। গাড়ি ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে প্রাচীর ঘুরল বাড়ির। রুমাইশার হাত পা আর কোমর বেঁধে নিল শক্ত করে নিচের সাথে, কারণ এখনও জ্ঞান ফেরেনি রুমাইশার। জ্ঞান হারানোর পরপরই জ্বর চলে এসেছে গায়ে, আর সেটা ক্রমশ বাড়তে আছে। দেয়াল বেড়ে সরসর করে উপরে উঠে গেল সাফওয়ান। রুমাইশার রুমের জানলা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুয়ে দিল ওকে, তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নেশাতুল চোখে তাকালো সাফওয়ান। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে, গায়ের উত্তাপ যেন সাফওয়ানের মুখে এসে লাগছে। আরও কিছুক্ষণ রুমাইশাকে নিষ্পাপ চোখে দেখে বিছানা থেকে উঠে আস্তে করে দরজাটা খুলে দিল ভেতর থেকে। তারপর জানলা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এবার গাড়ি নিয়ে মেন গেট দিয়ে বাড়ি ভেতরে ঢুকলো। নিজের রুমে গিয়ে শাফিনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ দিল, রিমুর গায়ে জ্বর এসেছে, মাকে যতদূর সম্ভব নিউজটা পৌঁছে দিস। কিন্তু সাফওয়ানের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যায় শাফিন। এই খুব গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না ও। আর রুমাইশার জ্বরের উত্তাপটা বেড়েই চলল। রুমাইশা রোজ ভোরবেলা উঠে নামাজ পড়তে বসে। খুব কম সময় তার ব্যক্তিত্বের ব্যতিক্রম ঘটে। আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়া তরকারিতে পানি দেওয়ার পর রুমাইশার খোঁজ নিতে আসলো। আজ চলে যাবে মেয়েটা, আর কবে আসবে তার ঠিক নেই, ভাবল রুনিয়া। রুমাইশার জন্য পাটিসাপটা তৈরি করে ময়দাগুলোতে রেখেছে কিচেনে। রুমাইশার রুমের সামনে এসে দরজায় নক দিলেন রুনিয়া, কিন্তু রুমাইশা কোনো সারা শব্দ পেলেন না। দ্বিতীয়বার দরজায় শব্দ করার জন্য হাত দিলেই দেখলেন দরজা লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুনিয়া। রুমাইশা বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাববশত হাতটা স্পর্শ করলো রুমাইশার গালে, কিন্তু স্পর্শ করতে আটকে উঠল তিনি। জ্বরে গা পড়ে যাচ্ছে একদম। কাল রাতে রুমাইশা যে পোশাক দেখেছিল তার বদলে অন্য পোশাক দেখতে পেলেন রুনিয়া। চুলগুলো খোলা, আবারও ভেজা। মাঝরাতে বৃষ্টিতে ভেজেছিল নাকি? তাড়াতাড়ি করে রুমাইশাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলো রুনিয়া, কিন্তু এত ডাকাডাকির পরেও উঠল না রুমাইশা। ভয় পেয়ে গেলেন রুনিয়া, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে তার। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গিয়ে ইশতিয়াককে খবরটা দিলেন। খবর পাওয়া মাত্রই ইশতিয়াক তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিলেন। বাইরে তাড়াহুড়োর শব্দ জোরে ঘুম থেকে জেগে গেছে শাফিন। বিছানায় শোয়া অবস্থায় ফোনটা হাতে নিয়ে সুইচ টিপ দিল সাফওয়ানের মেসেজ। ৬টা ৪৫ মেসেজ দিয়েছে সাফওয়ান, এখন বাজে ৯টা। শাফিন আতকে উঠে তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে বাইরে দৌড় দিল। ততক্ষণে ডাক্তার এসে গেছে। রুমাইশার রুমের ভেতরে রুনিয়া, ইশতিয়াক আর কাজের খালা দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল শাফিনের। রুনিয়া বসে আছে রুমাইশার পায়ের কাছে। ইশতিয়াক আহমেদ থমথম মুখে দাঁড়িয়ে আছে, চোখ মুখে চিন্তার ছাপ। রুমিয়াপুর কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন। এখন যদি জানতে পারি আমি দেখিনি, তাহলে তো আমার মেরে হরিণের বিলে ফেলে দিয়ে আসবে, ভাবল শাফিন। গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো। রুমাইশার জ্বরে ঘরে কেঁপে কেঁপে উঠছে, চোখ খোলা, কিন্তু কোনো সেন্স নেই। কার কথা শুনতে পারছে বলে মনে হচ্ছে না, শুধু মাঝে মাঝে পিট পিট করে তাকিয়ে দেখছে। ডাক্তার পাশে বসে দেখছেন ওকে। রুনিয়া রহমান শাড়ি দিয়ে আঁচলে চোখ মুছে যাচ্ছে মাঝে মাঝে। শাফিন এসে মায়ের কাঁধে স্পর্শ করে দাঁড়ালো। রুনিয়া পেছন ফিরে শাফিনকে দেখে কেঁদে ফেললেন। দেখ তো, তোর রুমিয়াপুর কোনো সাড়া দিচ্ছে না কেন রে শাফিন? ডাকও শুনতে পাচ্ছে না, জেগে থাকলে আবারও কারো দেখতে পাচ্ছেও না। কি হলো আমাদের চাঁদের টুকরো মেয়েটার? কখন হলো এসব? কিছু বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো এখন? উচ্চ শব্দে কেঁদে উঠল রুনিয়া। ডাক্তার বললেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে। শাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডাক্তার কিছুক্ষণ রুমিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। রুমেশে কোনো হুঁশ নেই। তার পাশে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না ও।
ও কোথায় আছে নিজেও জানে না, মাথা পুরো ফাঁকা ওর। ডাক্তার ইশতিয়াক আহমেদকে কাছে ডাকলেন। ওকে কোনোভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে? ইশতিয়াক কী বলবেন বুঝে উঠতে পারলেন না। রুমাইশা কীভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকে না এখানে শাফিন ছাড়া, আর শাফিন তো এই ধরনের কাজ কখনোই করবে না। ইশতিয়াক উত্তর দিলেন, না ডাক্তার, এমন কিছু হয়েছে বলে মনে হয় না। ওকে টর্চার করার মতো এমন কেউ নেই আমার জানা মতে। তাহলে ওর গলায় কাছে আঙুলের দাগ কীভাবে আসলো? ইশতিয়াক আহমেদ হতবুদ্ধি হয়ে গেলেন। রুমাইশার গলায় আঙুলের দাগ? কে করলো এমন? সাফওয়ান? কিন্তু ও তো কারোর সামনে আসেই না, আর রুমাইশাকে তো ও যথেষ্ট ভালোবাসে। শাফিন তো তাইও অনেক ভালোবাসে। ওর গলায় আঙুল বসালো কি? কিছুক্ষণ পর ডাক্তার বলে উঠলেন, ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক খেয়েছে। আবার আপনার ওয়াইফ বললো যে রাতে বৃষ্টিতে ভিজেছে, হয়তো যার কারণে ওর জ্বরটাও বেশি ট্রাগার হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে যাচ্ছি, সময় মতো দিয়ে দেবেন। আর কিছু টেস্টে দিচ্ছি, কাল বা পরশুর ভিতরে করে ফেলবেন। আর সবসময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা ইনফিউশন স্যালাইন দিয়েছে, ওইটা এখন নিয়ে আসুন। রোগীকে দিতে হবে, আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজ খবর নিয়েই দেখুন। ইশতিয়াক আহমেদ ডাক্তারের কথা সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে। বাইরে যাওয়ার আগে রুমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানানো কথা বলে গেলেন। মিনিট 10 পর শামসুল আর আয়েশা ঢুকলো বাড়িতে। রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানিয়েছিল তখন রওনা হয়েছে তারা। তাড়াহুড়া করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। রুমাইশার রুমে ঢুকলো আয়েশা খানম। আয়েশার পিছু পিছু রুনিয়াকে নিয়ে শাফিনও ঢুকলো। দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলেন আয়েশা। আদর মেয়ে এমন করুণ অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগের সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ে গেল আয়েশার। সেদিনে তো রুমাইশা এইভাবে শুয়েছিল বিছানায়, কোনো হুঁশ ছিল না, কিন্তু চোখ মেলেছিল, পিটপিট করে তাকাচ্ছিল শুধু। মরমর অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মুর্মু অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলো ভেসে বেড়াচ্ছে আয়েশার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়েশা রুমাইশার দিকে। চোখ থেকে তার অবগরিত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়েশা। হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠো নিলেন। মেয়ের শরীরে উত্তাপ শিউরে উঠল আয়েশা। চোখ ফেটে দ্বিগুণ বেগে নোনা পানি গড়াতে লাগলো। 2 বার ডাক দিলেন রুমাইশা বলে, কিন্তু রুমাইশা কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু মাঝে মাঝে পিট করে তাকালো। জ্বরে ঘরে নিজের আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতেই পেল না তার কাছের মানুষগুলোর এই দুর্বর্ষ অবস্থা। শামসুল কায়দার বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে, একটা হাতে মুঠো ঠেকিয়ে চিন্তা করছে। রুমাইশার এক্সাম এখনো শেষ হয়নি, একটা বাকি আছে যদিও, কিন্তু এই অনুপস্থিততা নিয়ে ওনাকে ভাবাচ্ছে, এবং এই অসুস্থতায় পড়ে সে কী করবে। আর সুস্থ যদিও বা হয়ে যায় তাহলে প্রস্তুতি বা নিবে কখন, আর পরীক্ষা এবার দিবে কখন। ইশতিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। ডাক্তার স্যালাইনটা নিয়ে রুমাইশার হাতে ভেনে সূচে দিয়ে সেটা সেট করে দিলেন। ডাক্তার নিজে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিবে শামসুল আলম জিজ্ঞেস করলেন, ওর সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার? সেটা বলা যাচ্ছে না, এই স্যালাইনটা শেষ হোক। স্যালাইন কাজ করা শুরু করে দিয়েছে হয়তো আস্তে আস্তে, তারপর হুঁশ ফিরে আসবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়ান। আর স্যালাইনটা শেষ হওয়ার পরেও যদি রেসপন্স না করে তখন আমাকে আবার ইনফর্ম করবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শামসুল ইশতিয়াকের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, কীভাবে যে এমন জ্বরটা বাঁধালো মেয়েটা, এখন ওর পরীক্ষাটাও শেষ হয়নি। কে বলেছিল ওকে মাতব্বরি করে বৃষ্টিতে ভিজতে? এখন এই এক্সামটা দিবে কিভাবে? এক্সামটার কিছুদিন পর হলেও নাই হতো, কিন্তু সেটাও তো পরশু দিন। এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, এক্সাম সামনের বছর আবার দেওয়া যাবে। একটা রিটেক দিলে কারো জান যাবে না। যেখানে রিমু এমন অবস্থা সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে। চমকিত সবাই দরজার দিকে তাকালো। সাফান যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে সেটা কেউ আশা করেনি। ফুল স্লিভ টি শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, ডার্ক গগলস পরে, ডোর হেডার
ডোর হেডার ছুঁই ছুঁই দীর্ঘদেহ সাফওয়ান পুরো দরজাটা জুড়ে যেন দাঁড়িয়ে আছে। সাফওয়ান একটু আগেই তাকে মেসেজ জানিয়েছে রুমাইশার অবস্থার কথা, আর তারপরই নিজেকে ঢেকে ঢুকে অন্যদের সামনে আসার উপযুক্ত করে রুমাইশার রুমে চলে এসেছে সাফওয়ান। বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিপূর্ণ পুরুষ হিসেবে দেখতে শামসুল আর আয়েশা দুইজনই অবাক হয়ে গেল। কিন্তু সাথে সাথে নিজেদের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিল শামসুল। আয়েশা এত বছর পর নিজের সন্তান সমতুল্য সাফওয়ানকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন, কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমার মেয়েটাকে এখানে পাঠানো ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়ে আত্মহরা হয়ে বাড়ি ফিরেছিল, আর এখনও এই অবস্থা। এইখানে এসে আবার সেই দিনের মতো আত্মহরা হয়ে শুয়ে আছে। তারপর রুনিয়াকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বললেন, আপনাকে ভরসা করে মেয়ে পাঠিয়েছিলাম আমি, আর আপনি তার এই প্রতিদান দিলেন। খেয়াল করলেন না যে ও কী করছে কী করছে না? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগে বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না। শেষে কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল আয়েশা। রুনিয়া প্রতিবাদ করলেন আয়েশার কথায়। তুমি কি বলছো ভেবে বলছো আয়েশা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে দোষারোপ করছো? ও কি করেছে? ওর কি করার আছে এখানে? ও তো আর জ্বর এনে রুনির গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ও ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তাহলে তুমি কেন মুখের উপর আমার ছেলেকে দোষারোপ করছো? সাফওয়ান রুনিয়ার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মা চুপ করো। মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছে অনেক, তাই এরকম বলছে। ওনার কথা কোনো ঝামেলা করো না। রুনিয়া মাথা নাড়িয়ে সাফওয়ানে আশ্বস্ত করলেন যে তিনি কিছু করবেন না। রুনিয়াকে বোঝানোর পর সাফওয়ান যেভাবে এসেছিল সেভাবে আবার চলে গেল। সাফওয়ানকে চলে যেতে দেখি শামসুল উঠে দাঁড়ালো। আমার মেয়ের স্নান শেষ হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব, বললেন তিনি। তারপর গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেল। রুনি আর দ্বিতীয় কোনো কথা বললেন না। অকারণে ছেলেকে দোষারোপ করাটা মনটা ওনার বিষিয়ে গেছে একেবারে। রুমাইশাকে তো তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখেন না। তারপরে তারা এটা কিভাবে বলতে পারল যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করলো না রুনিয়া। রুমাইশার স্নান শেষ হলো, বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করলো আয়েশা। রুমাইশার বই খাতা আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। রুমাইশার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে, এখন টুকটাক কথা বলছে, তাই আর দেরি করলো না আয়েশা। শামসুল সাহায্য করেছে সাথে। রুনিয়া দাঁড়িয়ে আছে দরজায়, কিছু করার নেই ওনার। ইস্তেক আহমেদ আর শাফিন বলেছে হলরুমে ইস্তেক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায়। দুপুরে খাবার সময় হলেও শামসুল আসে কেউ খেলো না। রুনি অনেকবার জোরাজুরি করলেও কাজ হলো না। শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা। তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ছাদের ওপরে দাঁড়িয়ে একজোড়া তৃষ্ণার্তক চোখ তাকিয়ে আছে আর দেখছে শুধু রুমাইশাদের গাড়িটা, যতক্ষণ না গাড়িটা চোখের আড়ালে হলো। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে রুমাইশাকে নিয়ে ভেতরে চলে গেল আয়েশা আর শামসুল। রুমাইশা আয়েশার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। ধীরে ধীরে রুমে পৌঁছালো রুমাইশা। বিছানায় রুমাইশাকে শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে রুমাইশাকে বিশ্রাম নিতে বলে চলে গেল আয়েশা খানম। অনেকগুলো দিন পর নিজের রুমে এসে রুমাইশার কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকলো, কিন্তু জ্বরে ঘরে এসব নিয়ে ভাবার সময় পেল না ও। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাতে একবার খাবার খাওয়ার জন্য রুমাইশাকে ডেকে তুলল আয়েশা। রুমাইশাকে মুখ তুলে খাবার খাইয়ে দিয়ে এক গ্লাস দুধ খাওয়ালেন, তারপর ওষুধ খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে পড়ল রুমাইশা। ক্লান্ত আর অবসন্নতায় জেগে থাকার ফুরসাদ পেল না। কিছুক্ষণের মধ্যে আবারও ঘুমিয়ে পড়ল সে। আয়েশা খানম ঘুমালেন আজোর সাথে। পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। খুব মেয়ের শখ ছিল ওনার, কিন্তু বিয়ের পর প্রথম সন্তান হলো রাফসান। ছেলে হতে যে অখুশি হয়েছেন আয়েশা তেমনটা না। আল্লাহ সুবহানাহু তাআলা যে ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিল আয়েশা। রাফসান হওয়ার 2 বছরের মাথায় আবারও সন্তান সম্ভবা হলেন আয়েশা। আয়েশার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না।
কারণ রাফসান এখনও ছোট। এই সময় আবার বাচ্চা নিয়ে ফেলল আয়শা। এক রাফসানকে দেখে রাখতেই আয়শার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা। আয়েশার মা ছিল না, তাই সব চাপ এসে পড়ত শাশুড়ির ওপর। তিনি বৃদ্ধ মানুষ, তিনি আর কতটুকুই বা করলেন বা করবেন। তিনি বলে দিয়েছেন বাচ্চা হওয়ার পর তার উপর যেন কোনো চাপ না পড়ে। রাফসানকে দেখছেন সেটাই ঠিক আছে, উনিও দেখবেন শুধু রাফসানকেই। কিন্তু এই অনাগত বাচ্চাটার কোনো কিছু করতে পারবেন না তিনি, সব আয়েশাকেই করা লাগবে। মায়ের কথা তখন কোনো প্রতিক্রিয়া জানালো না শামসুল। ব্যাপারটাকে সম্পূর্ণ বউ আর শাশুড়ির ঝামেলা মনে করে এড়িয়ে গেলেন। প্রেগনেন্সির সময়টা আয়েশা ভালোই যত্ন করেছিল তার শাশুড়ি। আয়েশার খাওয়া দাওয়া, ওষুধপত্র এসব সব কিছু খেয়াল বেশি রাখছিলেন উনি। তারপর সময় মতো আয়েশা কোলে আলো করে এলো রুমাইশা। আয়েশা শামসুল দুজনেই মেয়ে হওয়া দেখে প্রচণ্ড খুশি হলেন, কিন্তু শামসুলের মা খুব একটা খুশি হলেন না। তাই যতটুকু না করলেই নয় সেটুকুই করলেন তিনি। শামসুলের মা আয়েশাকে কোলে তেমন একটা নিতেন না। কোনো কিছু করে দিতে পারলে না বলে আয়েশা আর রুমাইশাকে দেখাশোনার জন্য শামসুল একজন হেল্পিং হ্যান্ড রাখলেন, কিন্তু এতে বিপত্তি ঘটালো বেশি। আয়েশার শাশুড়ি এসে শামসুলের সাথে ঝামেলা করলেন যে রাফসান হওয়ার সময়ও যদি একজন হেল্পিং হ্যান্ড রাখত তাহলে এত চাপ পড়তো না তার উপর, এত সব কাজও একা একা করা লাগতো না। বুড়ো বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করানো হয়েছে। শামসুল তখন তার মার কোনো রকমের বুঝিয়ে শুনে শান্ত করেন। পরবর্তীতে তো তিনি আর ঝামেলা না করলেও রুমাইশাকে রাফসানের মতো করে দেখতেন না। সেটা ছোটবেলায় রুমাইশা না বুঝলেও পরবর্তী বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করলো। কিন্তু দাদির ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে রুমাইশা অনেক অনেক বেশি। আয়শা তো কখনো তার আদরে রুমাইশার গায়ে একটা ফুলের টোকাও দেননি, কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি রুমাইশাকে। রাফসান একটু একটু দুষ্ট হলেও রুমাইশা অনেক শান্ত ছিল। কথা বলতো প্রচুর, কিন্তু দুষ্টুমি করতো না একটুও। আয়শা যা বলতো তাই শুনতো। রুমাইশার এই ঠান্ডা স্বভাব আর অনুদত্তের জন্য সাফওয়ান প্রচুর ভালোবাসতো রুমাইশাকে, কারণ সাফওয়ানের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করতো রুমাইশা। রাফসানের থেকে সাফওয়ানের প্রতি যেন টানটা একটু বেশি ছিল রুমাইশার। আর এই তুলতুলে বাচ্চাটাকে সাফওয়ান পারলে তার জান দিয়ে দিত। যখনই কেউ কারো বাড়ি যেত তখনই তিনজন মিলে একসাথে ঘুরতো। রুমাইশা হাঁটতে চাইতো না, তাই সাফওয়ান বেশিরভাগ সময় কোলে নিতে হতো রুমাইশাকে। এতগুলো মানুষের ভালোবাসায় টইটুম্বর হয়ে থাকলো রুমাইশার মন। অন্য কারো অবহেলা ওর গায়ে লাগতো না। বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনা মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন আয়শা। তারপর রুমাইশার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে আয়শা ফোন দিল রুনিয়ার কাছে। কলে এতগুলো কাল এতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনায় হয়েছে আয়েশার। নিজের বোনের মতো ননদার সন্তান সমতুল্য সাফওয়ানকে এইভাবে এতগুলো কথা বলা মোটেও ঠিক হয়নি। ডাইনিং টেবিলের ওপর ফোন রেখে কিচেনে রান্না করছিল রুনিয়া। ফোনের রিং হতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোনটা তুললেন। আয়েশা ভাবির নাম সেভ করা ছিল। ফোনটা হাতে নিলেন, আবারও কিচেনে গেলেন। কিচেনে যেতে যেতে ফোনটা রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে সালাম দিল আয়েশা। সালামের উত্তর নিয়ে আর কোনো কথা না বলতে দিয়ে অনুশোচনার সুরে বলে উঠল আয়েশা, আপা আমাকে ক্ষমা করে দিবেন, কালকে ওইভাবে বলা একদমই ঠিক হয়নি। আমি বলতে চাইনি, ওভাবে কষ্ট বলে ফেলেছি। আপনি কিছু মনে নিন না আপা, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে নিজের বোনের মতো দেখেন, আর আপনি নিজেও আমার আপন বোনের মতো। আপন বোন ভেবে ক্ষমা করে দিন আপা আমাকে। রুনিয়া নিঃশব্দে হাসলো, তারপর বলল, কি যে বলো না তুমি আয়েশা, ওইসব মনে রাখলে চলে বলো? তুমি কষ্ট পেও না ওইসব বলেছ বলে। আমি তো জানি তুমি কেমন। আমি মোটেও কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি থাকলে আমিও এমনটা করতাম। ওইভাবে আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না। তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো? নিজের বোনের কাছে কেউ ক্ষমা চায়? এসব নিয়ে আর চিন্তা করো না। এখন বলো রুনি কেমন আছে? মনে মনে সাফওয়ানের উপর ভীষণ খুশি হলেন রুনিয়া। কাল যদি সাফওয়ান তাকে না থামাতো তাহলে হয়তো উনি রাগের মাথায় আরও কিছু কথা শুনিয়ে দিত আয়েশাকে। রুনিয়ার কথায় আয়েশা খুশি হলো অনেক। তার কণ্ঠস্বর শুনে বোঝা গেল তার খুশির পরিমাণ। উচ্ছ্বাসিত হয়ে বললেন, এখন অনেকটাই ভালো আছি আপা। রাতে জ্বর অনেকখানি ছেড়ে দিয়েছে। গায়ে এখন আর তাপ আছে হালকা, তবে কমে যাবে আল্লাহর রহমতে।
রুনিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল আয়েশা। রুমাইশা ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসলো। কালকে এক্সাম, ওর প্রিন্সিপাল বলে দিয়েছে এক্সাম দিতে হবে। প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছে, আর অল্প কিছু বাকি আছে, আজকের ভিতরে হয়ে যাবে। গায়ে জ্বর আছে এখনও, মুখে রুচি নেই, সব কিছু কেমন জানি তিতা তিতা লাগে। শরীর দুর্বল হয়ে আছে অনেকখানি। আয়েশা খানম মিনিটে মিনিটে এটা সেটা খাওয়াচ্ছেন রুমাইশাকে, কিন্তু রুমাইশা খেতে পারছে না। দুর্বল এখনও কাটতে না পারায় সে বেশ অনেকটাই নিজের ভেতরে অসুস্থতা ফিল করছে। কাল পরশু রাফসান আসবে বাসায় রাজশাহী থেকে। ভাই আসবে শোনার পর থেকে খুব খুশি রুমাইশা। বাড়িতে একা একা ওর ভালো লাগে না। যে কয়টা দিন রুমাইশা রুনিয়ার বাসাতে ছিল সেই কয়টা দিন খুব ভালোই কেটেছে ওর। যদিও শেষের দিনটা ছাড়া শাফিন, ফুপ্পি, ফুপ্পা এদের সবার সাথে হেসে খেলে দিন চলে গেছে, কিন্তু বাড়ির কথা বলার সময় কাউকে পায় না। মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায়, আর শামসুল অধিকাংশ সময় বাইরে কাটান, তাই এর কথা কারোর সাথে হয় না তেমন। সারাদিনে রুমাইশা পড়াশোনা আর বিশ্রাম করে কাটিয়ে দিল। দুপুরে খেয়ে খানিকটা ঘুমিয়ে পড়ল আবার, তারপর উঠে পড়তে বসলো। সন্ধ্যার আগে বাকি পড়া শেষ করে ফেললো। পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠানে হেঁটে বেড়ালো। একতলা বাড়ি উঠানে চারপাশে দিয়ে নারকেল আর সুপারি গাছ লাগানো। রুমাইশার দাদু এগুলো লাগিয়ে রেখে গিয়েছিলেন, সাথে কিছু আম গাছও আছে। গাছগুলো গা ঘেঁষে ইটের উঁচু প্রাচীর দেওয়া। উঠানে একপাশে সবজি বাগান করেছে আয়েশা খানম, সেখানে বেগুন, সিম, লাউ সহ বিভিন্ন রকমের শাকসবজি গাছ আছে। সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলোর হাত দিয়ে ধরে ধরে দেখল রুমাইশা। ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে আয়েশা খানমের কাছে গেল। আয়েশা খানম সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করেছিলেন। রুমাইশা কিছুটা খেয়ে টেস্ট করে দেখল। তিতে তিতে ভাবটা অনেকখানি কমে গেছে এখন, আর খাবারটাও বেশ মজা লাগছে। লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল। সন্ধ্যা পর হওয়া পর্যন্ত আর দেরি করল না। খাবার তৈরি শেষ হলে রুমাইশা আয়েশা আর শামসুলের জন্য কিছু খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল। মাগরিবের নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে বিছানায় উঠে বসল রুমাইশা। তারপর বাম হাতে ফোনটা কোলের উপরে প্লেট রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো। খেতে খেতেই সাফিনের কথা মনে পড়ল ওর। ওই বাড়িতে থাকলে এতক্ষণ নাস্তা নিয়ে কত ঝগড়া হতো তার কোনো হিসাবই নেই। মনে মনে হাসলো রুমাইশা। সাফিনকে খুব মনে পড়েছে এই মুহূর্তে। সাফিনের সাথে করা সমস্ত খুনসুটিগুলো চোখের সামনে ভেসে উঠল, কিন্তু হুট করে ওর মস্তিষ্ক সাফিনের দিক থেকে ঘুরে সাফনের দিকে চলে গেল। গত রাতে কথা ওর মনে নেই। অত সব ঝামেলার আর অসুস্থতার কারণে গতকালের কথা ওর মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। গত রাতে সমস্ত কিছু এক নিমিষে মনে পড়ে গেল ওর। সাফন আর গলা টিপে ধরেছিল, মনে পড়তে নিজের গলার কাছে হাতটা স্পর্শ করলো। সাফিনকে কোনো কিছু বলতে একেবারে মানা করে দিয়েছে সাফওয়ান, কিন্তু তারপর এত টর্চার করার পর আবার সাফওয়ান কোলে নিয়ে গিয়েছিল ওকে। মেরে ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল, গরু মেরে জুতা দান। পরক্ষণে মনে পড়ল সাফওয়ানের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল সাফওয়ানকে। জড়িয়ে ধরেছিল। ইস, কি লজ্জার ব্যাপার। আচ্ছা, সমস্যাটা কোথায়? ভাই তো হয় তার। তাহলে গাড়ির ভেতরে যে ওর কত কাছে এসেছিল, তারপর ওকে আবার নিজের কোলে বসিয়েছিল। মাস্ক খুলেছিল সাফওয়ান, কিন্তু তাও দেখেনি, তাকায়নি মোটেও। কিন্তু তারপর যে ওকে চুমু খেতে বলেছিল, চুমু লাইক সিরিয়াস, জিব্বা দিয়ে রুমাইশার চোয়াল চেটে দিয়েছিল সাফওয়ান। কে চাটে ভাই এমন, ইয়াক। যে চোয়ালে সাফওয়ানের জিব্বা ঠেকিয়েছিল সেই চোয়ালটায় নিজের অজান্তে হাত দিল, ভালোভাবে খানিকটা ঘষে দিল রুমাইশা। মাথা খারাপ হয়ে গেছে রুমাইশার। সাফওয়ান ভাই এরকম সত্যি সত্যি করেছিল নাকি স্বপ্ন দেখেছিল? কিন্তু ওকে তো নিজের কোলেই বসেছিল আর কোথাও নিয়ে গেছিল যেন। ওই খারাপ আবহাওয়ার ভেতরে কোথাও কোন নদীর খালবিলের কাছে নিয়ে গিয়েছিল, এটা তো সত্যিই। সাফওয়ানের চেহারা দেখার জন্য জোর করেছিল ওকে, কিন্তু তারপর তো আর কিছু মনে নেই। ওইসব কিছু সত্যি ছিল। ওরই সর্বনাশ। সমস্ত ঘটনা মনে পড়তেই আবারও একবার অবাকতার চরম পর্যায়ে গিয়ে নিজের হাঁ হওয়া মুখের উপর নিজের ডান হাতটা চাপা দিয়ে রাখল রুমাইশা। আয়েশা রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিল।
রুমেশের রুমের ভেতর চোখ পড়তে উনি দেখলেন রুমেশের নাস্তা প্লেট নিজের কোলের উপর রেখে মুখে হাত দিয়ে হা হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। বুড়োকুচিট করে রুমেশের রুমে ঢুকলেন তিনি। দরজার কাছে দাঁড়ালেন। উনি দরজার কাছে এসেছে, তবু রুমেশের কোনো ভাবান্ত হলো না। এ দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন। ভাবনার ভিতর আশঙ্কিক শব্দ হয় লাফিয়ে উঠল রুমাইশা। কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। নাস্তার প্লেটটার দিকে একবার তাকিয়ে আবার নিজের মায়ের দিকে বুড়োকুচকে তাকিয়ে বলল, নক করে আসতে পারো না? আয়শা বিবেক বনে গেলেন। নকই তো করলাম। তুই যে ভাবনা চিন্তা করছিস, মহাকাশে চলে গেছিস, তা কি আর আমি জানি? রুমেশা কী বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলোর প্লেটে তুলতে তুলতে রাগী গলায় বলল, তোমার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল। আয়শা খানম মনে মনে খানিকটা হেসে বললেন, ঠিক আছে, পৃথিবীর মানুষ পৃথিবীতেই থাকবি, মহাকাশে যাবে কেন? তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে। রুমেশা খাবার প্লেট তুলে আবার বিছানায় বসল। সব হয়েছে ওই অজগরটার জ্বালা। বাড়িতেও শান্তি নেই, এখন আমার মাথার ভেতরে এসে টর্চার করছে। বউ ভালো হবে না তোর, দেখিস খবিস বেটা। বউ হবেই বা কই থেকে, কে বিয়ে করবে তোরে? ওইরকম চেহারা আর খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়ে করবে না, সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোরে। মনে মনে সাফনকে খানিকটা বকাঝকা করে আবার খাওয়ায় মনোযোগী দিল। রাতের বেলা পড়া শেষ করলো। 11টার পর পর বিছানায় এলো রুমাইশা। আয়শা আজও কাছে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুমাইশা মানা করে দিয়েছে। ও তো আর এখন অসুস্থ নেই, রাত জেগে পড়লে আয়শার ঘুমে ব্যাঘাত ঘটবে ভেবে আয়শাকে আর মোটামুটি বুঝে শুনিয়ে ঘুমাতে পাঠিয়েছে। আয়শাকে বলে দিয়েছে কোনো সমস্যা যদি হয় তাহলে আয়শাকে ফোনে মিস কল দেবে। আয়শা তাই আর জোরে জোরে না করে ঘুমানোর জন্য চলে গিয়েছে। এতক্ষণ ঘুমিয়ে পড়েছে হয়তো। দরজা লক করলো না রুমাইশা। দরজা ভেজিয়ে দিয়ে অল্প একটু খোলা রাখলো। সুইচ টিপ দিয়ে আলো নিভিয়ে দিল, কিন্তু নীল রঙের ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো। ঘর পুরোপুরি অন্ধকার হলে আর ভয় লাগে ওর। অ্যাপচে আলো না থাকলে ঘুমাতে পারে না ও। সব কিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে ফোন চাপতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো। রুমাইশা ফোন চালানো রেখে একবার বুড়োকুটি করে তাকালো দরজার দিকে। দরজার ওপাশে পুরোপুরি অন্ধকার। না, দরজাটা যেমন ছিল তেমনই আছে। মনের ভুল ভেবে ফোনের দিকে মনোযোগ দিল রুমাইশা। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। শব্দ পেয়ে রুমাইশা লাফিয়ে উঠে বসলো বিছানায়। দরজা নিজে থেকে খুলে যাচ্ছে। চোখ বড় হয়ে গেল রুমাইশার। কাঁপা কাঁপা গলায় বলল, ওমাগো হ্যালা হিলাহা ইল্লা আন্তা সুবহানান। আর পড়তে পারল না, মিনমিন করতে লাগলো। তারপর বলল, হ্যাল্লা বাঁচাও। দরজাটা খুলতে খুলতে পুরোপুরি খুললেও তারপর দেখা গেল তড়িৎ গতিতে রুমের ভেতরে আপাদমস্তক কালো পোশাক পরিহিত এক লম্বা চওড়া ব্যক্তি ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হকচকিয়ে গেল রুমাইশা। ভয়ে হাতে ভর দিয়ে বিছানায় এক কোণে সরে গিয়ে আয়শাকে কল দেওয়ার জন্য ফোনে সুইচটা টিপল ও। এ কি, ফোনের নেটওয়ার্ক নেই কেন? কি হলো নেটওয়ার্কের? একটু আগেও তো ছিল। বিস্ফোরিত নয়নে আগন্তুকের দিকে একবার তাকালো, আবার ফোনের দিকে তাকালো রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। ভয়ে বুকটার ভেতরে দিরিম দিরিম করছে। আগন্তুক ধীর পায়ে হেঁটে বিছানার নিকটবর্তী আলো। ফোনের আশা ছেড়ে দিয়ে চিল্লানি দেওয়ার প্রস্তুতি নিতেই আগন্তুক গলার স্বরটা তার কানে এলো। চিল্লালে কোনো লাভ হবে না, কারণ মামা মামি এখন খুব দারুণ ঘুম দিচ্ছে আর বাড়ি পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন। কণ্ঠটার কানে আসা মাত্রই চমকে তাকালো রুমাইশা। ওর সমস্ত ভয়, সমস্ত উৎকণ্ঠ নিমিষেই যেন উবে গেল। দ্রুতগতিতে চলা হৃৎপিণ্ডটা আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। সাফন ভাই, আপনি এত রাতে এখানে কখন এসেছেন আপনি? আর কিভাবে আসলেন? গেট তো বন্ধ। বিস্ফোরিত হয়ে বলল ও। তুই যখন লাউ বেগুনের স্বাস্থ্য দেখছিলে তখন, নির্বিকার গলায় বলল সাফওয়ান। আপনি তখন এসেছিলেন? তাহলে আপনাকে দেখিনি কেন? কোথায় ছিলেন আপনি? আর আপনি এখানে এত রাতে কী করছেন? রুমাইশার প্রশ্নগুলোতে সম্পূর্ণ উপেক্ষা করে চোখের গগলসটা খুলে বিছানার উপরে উঠে বসল সাফওয়ান। তারপর বাম হাতটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। এদিকে দেখি তো জ্বর কতখানি কমেছে। কিছুটা ইতস্তত করে বিছানার কোণা থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসল রুমাইশা। সাফওয়ান ওর বরফ শীতল হাতটা রুমাইশার কপালে স্পর্শ করল। তপ্ত কপালে এমন শীতের স্পর্শ পেয়ে আবেশে চোখ বুঝল রুমাইশা।
চোখ মুখে ওর তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমেশের তৃপ্তি মাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল ওর। বললেন না তো, আপনাকে দেখিনি কেন? চোখ দুটো বন্ধ রেখে জিজ্ঞেস করলো রুমাইশা। আই ক্যান কোমোফ্লোজ, দ্যাটস ওয়াই। সাথে সাথে চোখ মেলে রুমাইশা। কোমোফ্লোজ? অজগারটা আবার কোমোফ্লোজ করতে পারে? অজগার থেকে এখন গিরগিটির নাম দিতে হবে নাকি? মনে মনে ভাবল রুমাইশা। ভাবনা চিন্তার পাট ঝুঁকে ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন? কাল আমাকে ওভাবে টর্চার করে আপনার শান্তি হয়নি? আপনি আবার কেন এসেছেন? আর কি করছেন আমার বাবা মায়ের সাথে যে আমি চিল্লাইলেও তারা শুনতে পাবে না? খাবার পানির সাথে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছি। রুমেশা কপালে হাতটা সরিয়ে নিতে নিতে নির্বিকার গলায় বলল সাফওয়ান। স্লিপিং পিল মানে কি? আপনি তাদের স্লিপিং পিল কেন খাইয়েছেন? উচ্চকণ্ঠে বলল রুমাইশা। চিল্লাবি না, তোর কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার আছে। আর এই কাজের মাঝখানে কোনো রকম ডিস্টার্ব আমি চাই না। সেই কারণে ওনারা ঘুমাচ্ছে গভীর ঘুমে, শক্ত গলায় বলল সাফওয়ান। প্রচণ্ড রেগে গেল রুমাইশা। কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যা বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো? আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন, সফল হতে পারেননি বলে কি এখন আমার বাবা মাকে শেষ করে দিতে পথে নেমেছেন? তোকে একবার বলেছি না চিল্লাবি না, এত অল্প ডোজে কেউ মরে না, তাই তোর বাবা মা ও মরবে না। এখন চুপচাপ আমার কথা শুনবি। মরে কি মরে না সেটা বিষয় না, আপনি কাউকে স্লিপিং পিল কেন দিবেন? তেজি কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবার। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে রুমাইশাকে হ্যাঁচকা টান দিয়ে শুয়ে দিল বিছানায়। তারপর ডান হাতের আঙুলগুলো দিয়ে ওর চোয়ালদয় চেপে ধরে বলল, তোকে বলেছি চিল্লাবি না, বেশি কথা বললে তোর মুখ সেলাই করে দেব আর তোকে মেরে একদম পুঁতে দেব। আমার কাছে আপনি কি ক্লিয়ার করবেন? কেন করবেন? আমি তো ক্লিয়ার হতে চাই না। আমি কি একবারও? বাক্যটা শেষ হতেই সাফওয়ানের দিকে চোখ গেল ওর। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান ওর দিকে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রুমাইশা। বাক্যটা আর শেষ করা হলো না, চুপ হয়ে গেল। আমি এখন যা বলবো চুপচাপ শুনবি, কথার মাঝখানে কোনো প্রশ্ন করবি না। তোর সব প্রশ্নের উত্তর তুই আমার কাছেই পেয়ে যাবি। এরপরে যদি তোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন করবি। একটু থেমে সাফওয়ান আবার বলল, প্রথম আমি চাই তুই আমাকে অন্য সব স্বাভাবিক মানুষের মতো করেই ট্রিট করবি। দ্বিতীয়, আমাকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনে করবি না। চতুর্থ, ছোটবেলার ওই দুর্ঘটনাটা কেন ঘটেছে, ওর পেছনের কারণ কি, আর এই ঘটনার পর আমার সাথে কী কী হয়েছে, কী কী ইম্প্যাক্ট পড়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখবি এবং আমাকে ভুল বুঝবি না। দ্বিতীয়, চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো রুমাইশা। সেটা কথা শেষ হলেই জানতে পারবি। আগে বললে কি হবে? সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুমাইশা। কিন্তু পরক্ষণে সাফওয়ানের কটমট চাউনি দেখে রিনরিনি বলল, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছি না, আর হাইপার হওয়ার দরকার নেই। আপনি বলতে কি চান বলেন। রুমাইশাকে জানানোর জন্য সাফওয়ান আজ আবারও তার অতীতের স্মৃতিচারণে ফিরে গেল। রুনি আর ইস্তেয়াকের বিয়ে 3 বছরে যখন সন্তান হচ্ছিল না, তখন রুনিয়ার শাশুড়ি সব অন্যান্য আত্মীয় স্বজনের তার পাড়া প্রতিবেশীরা রুনিয়াকে কটু কথা শোনাতে শুরু করে। এমনকি কেউ একজন একদিন বলেও ফেলে, বাজা মেয়ে, একটা সন্তানের জন্য সমস্ত ডাক্তার কবিরাজ এক করে ফেলেছে রুনিয়া। এই মানুষগুলোর আচরণে স্পষ্ট কষ্ট পায়। ডাক্তাররা দম্পতির কোনো সমস্যা খুঁজে পান না, কিন্তু বাচ্চা কেন হচ্ছে না সেটা পুরোপুরি বুঝতে পারে না। তারপর রুনিয়া এই সমস্ত অপবাদ থেকে বাঁচার জন্য ইস্তেক তার বাবা মোস্তাফা আহমেদের সাথে পরামর্শে রুনিয়াকে সাথে নিয়ে যায় দুবাইতে। মোস্তফা আহমেদ তার রিচার্জের কাজে তখন দুবাইতেই ছিলেন। রুনিয়া আর ইস্তেক 2বার গিয়েছিল দুবাইতে। লাস্টবার দুবাই পৌঁছানোর পর মোস্তফা আহমেদ একজন চেনাশোনার ডাক্তারের কাছে যান, আর সেখানেই তারা জানতে পারেন টেস্ট টিউব বেবির ব্যাপারে। সন্তান হতে খুব সমস্যা হলে কাপলদ্বয় থেকে সিমন আর অ্যাগনি ল্যাবে ভ্রণক্রিয়েট করে ফিমেল জরায়ুর প্রতিস্থাপনা করা হয়। ডাক্তারের এই পরামর্শ শুনে সিদ্ধান্ত জানানোর জন্য কিছুক্ষণ সময় নিয়ে রুনিয়া আর ইস্তেক ফিরে আসে বাসায়। সেদিন ফিরে এসে মোস্তাক সাহেবের সাথে আলোচনা করে দুইজন। মোস্তাফাক বলেছিলেন এটাতে কোনো সমস্যা নেই, বাচ্চা সাধারণ বাচ্চাদের মতোই বড় হবে। এরপর বাড়িতে জানালো তারা। রুনিয়ার মা আয়েশা বেগম আর শামসুল প্রথম একদমই রাজি ছিল না। সরি,
রুনিয়ার মা আয়রা বেগম আর শামসুল প্রথম একদমই রাজি ছিল না। রুনিয়ার বাবা আর শাশুড়ি অমত না করলে মত দিলেন না। পরিবার থেকে তেমন সাড়া না পেয়ে আবারও ভেঙে পড়ল রুনিয়া। দিনরাত কান্না করতে থাকলো। রুনিয়ার একটি সন্তানের জন্য এমন হাহাকার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন শামসুল আর আয়রা বেগম। পরিবারের সম্মতি পেয়ে পরের দিন ডাক্তারের সাথে আবারও যোগাযোগ করেন তারা। আর সেদিন ভ্রূণ তৈরি কাজে তৈরি করা হয় ডাক্তারগণ। এরপর প্রায় 4 মাসের মাথায় রুনিয়া জরায়ুতে ল্যাবের তৈরি ভ্রূণটিকে স্থাপনা করা হয়। ডক্টর বলে দেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারে, কারণ এর পরবর্তী সময়টা স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটবে। কিছুদিন পর মোস্তফাক আহমেদ সহ ওরা বাড়িতে ফিরে আসে। কিন্তু প্রেগনেন্সি 3 মাস না যেতেই ভয়ানক রকমের অসুস্থ হয়ে পড়ে রুনিয়া। পেটের সন্তান যেন খুব দ্রুতই বাড়তে থাকে তার। কয়েকদিনের মধ্যেই পেটের আকার 6 মাসের অন্তঃসত্ত্বা নারীদের মতো হয়ে ওঠে রুনিয়ার। প্রচুর খেতেন তিনি, কিন্তু গায়ে কিছুই লাগতো না। ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকলো রুনিয়া, আর তার পেটের ততটাই বাড়তে থাকলো। টাউস পেট নিয়ে হাঁটাচলা করার অনেকটাই কষ্ট হয়ে পড়তো রুনিয়ার জন্য। পেটের সন্তানের একেবারে হাত পা ছোড়াছুড়ি প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম রুনিয়ার। পুরো প্রেগনেন্সির সময়টা একটিবারও বমি করেননি রুনিয়া, কিন্তু 5 মাসের মাথায় হঠাৎ করে রক্ত বমি করেন রুনিয়া। আর পরই পুরোপুরি বিছানায় চলে যায় রুনিয়া। পেটের সন্তান যে তার সমস্ত শক্তি শুষে নিতে থাকে। হাড় আর চামড়া ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না রুনিয়ার শরীরে। প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যান তিনি। মাথা তোলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললেন। প্রায় 7 মাসের মাথায় ডেলিভারি পেইন উঠল রুনিয়ার। সেদিন হাসপাতালে নিতে বুকের পাঁজরের নিচে 2টা হাড় ভেঙে যায় গর্ভের সন্তানের চাপে। আকাশ বাতাস কাঁপিয়ে যন্ত্রণায় চিৎকার করে রুনিয়া। হাসপাতালে নিয়ে সিজার করে বাচ্চা বের করা হয়, কারণ রুনিয়ার শরীর বিন্দুমাত্র শক্তি আর বেঁচে ছিল না। 7 মাস বাচ্চা হয় প্রিমেচিওর হবে ধারণা করা হয়েছিল, কিন্তু একদম সুস্থ সবল তরতাজা একটা বাচ্চা হয় সেদিন রুনিয়ার। সিজারের পর রুনিয়ার বুকের পাঁজরে সার্জারি করা হয়। 2 মাস বাচ্চা সহ হাসপাতালেই থাকতে হয় রুনিয়াকে। কিছুটা সুস্থ হওয়ার পর নিজের বাড়ি ফিরে আসেন। বাড়িতে সবার আদরে বড় হতে থাকে সাফওয়ান, আর সেই সাথে বাড়তে থাকে তার ক্রোধ আর জেদ। এর পরের বছর শামসুল বিয়ে করে আয়েশাকে। তার পরবর্তী বছর রাফসান আসে তাদের ঘরে। নতুন একটা খেলার সাথে পেয়ে প্রচণ্ড খুশি হয় সাফওয়ান। বারবার শুধু শামসুলদের বাসাতেই যেতে চায় রাফসানের দেখার জন্য। রুনিয়া সাফওয়ানের আবদারে নিজের বাবার বাড়ি যাওয়ার সুযোগ কিছুতেই মিস করতেন না। কয়েকদিন বিরতিতেই চলে যেতেন। সাফওয়ানের 8 পড়ছে। শামসুল আসার কোলজুড়ে আসলো রুমাইশা। সেদিন সাফওয়ান বাড়ির সবাই হাসপাতালেই ছিল। একটা বোন হয়েছে শুনে আনন্দ আর ধরেল না সাফওয়ানের। সবাইকে বলে রাখলো বাবাকে আগে সে কোলে নিবে, নইলে কেউ কোলে নিতে দিবে না। সাফওয়ানের জেদের কাছে হার মানল, তাই রুমাইশাকে সবার আগে তার কোলেই নেওয়া হলো। আর এই রুমাইশার নামটা তারই দেওয়া। ছোট্ট তুলতুলে পুতুলটাকে কোলে নিয়ে সেদিন আদর ভরিয়ে দেয় সাফওয়ান। এরপর 3 জন একসাথে আদরে বড় হতে থাকে। বিগত প্রেগনেন্সি ধকলের কারণে পরবর্তী আর বাচ্চা নিতে চাননি ইশতিয়াক, কিন্তু রুনিয়ার ছিল খুব পরিমাণ মেয়ের শখ। রুমাইশাকে দেখে তার ইচ্ছে করতো একটা মেয়ে বাচ্চার, কিন্তু ইশতিয়াক সরাসরি না করে দেন। এরপর রুনিয়া আর বাড়াবাড়ি আর অন্যদের জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হন বাচ্চা নিতে। সাফওয়ানের 10 বছরে পা দিতেও আবারও অন্তঃসত্ত্বা হন রুনিয়া প্রকৃতিভাবেই, কিন্তু এবার কোনো সমস্যা হয় না। প্রেগনেন্সির সময়টা আগেরবারের মতো খারাপ যায় না রুনিয়ার। স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটে। যথাসময় বাচ্চা হয় রুনিয়ার, কিন্তু এবারও ছেলে হয়। যদিও তাতে আফসোস করেনি রুনিয়া। শাফিনকে খুব খুশি মনে গ্রহণ করেছিলেন তিনি, আর নিজের মেয়ে হলে যতটা যত্ন করতেন ততটা আদর ভালোবাসা দেন রুমাইশাকে। সেদিন সেই দুর্ঘটনার পর হাসপাতালে যখন ডাক্তার রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে বলে, সেদিন সবচেয়ে বেশি অবাক হলেন রুনিয়া। মোস্তফা আহমেদ অ্যান্টিডোট নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন সে কিভাবে জানলে রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ। তাকে তো বলা হয়েছে সাফওয়ান কামড়েছে। তখন তিনি বলেছেন যে যিনি পরীক্ষা করেছেন তিনি সবার আগে মোস্তফাকে ইনফর্ম করেছেন, কারণ মোস্তফার সাথে তাই জানাশোনা ছিল অনেক। আর যেহেতু মোস্তফা হার্পিটোলজিস্ট, তাই তার কাছে এমন বেয়ার সাপের অ্যান্টিডোট থাকতে পারে। রুনিয়া সেদিন স্বার্থপর হয় অনেক। নিজের সন্তানকে বাঁচানোর জন্য শামসুল আর
আয়েশাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাত পা ধরে বলল, কাউকে যেন সাফওয়ান নাম না বলে। ডাক্তার যদি জানতে পারে সাফওয়ান কামড়েছে এমন হয়েছে, তখন নিশ্চিত সাফওয়ানকে ল্যাবে নিয়ে যাবে ওরা, হয়তো মেরেও ফেলবে। রুনিয়ার শ্বশুর মোস্তফাক আহমেদ অনেক আকুতি মিনতি করেছিল সেদিন ডাক্তারকে সাফওয়ানের নাম না বললেও রুনিয়ার বাড়িতে যাওয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয় শামসুল আর আয়েশা। রুমাশা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান তারা। এরপর প্রায় 5 বছর রুনিয়ার সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ করেনি তারা। রুমাশা সুস্থ হয়ে গেলেও শুরু হয় সাফওয়ানের জীবনে কালো অধ্যায়। সেদিন পরে সাফওয়ান হঠাৎ করে একদিন আবিষ্কার করলো ও রাতের বেলায় দেখতে পাচ্ছে না সবকিছু। তারপর হঠাৎ করে দেখে সবকিছু দেখতে পাচ্ছে স্পষ্ট, যদিও সেটা দিনের বেলার মতনই রঙিন নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা। এরপর ক্রমে ক্রমে নিজের মধ্যে আবারও পরিবর্তন দেখতে পেল সাফওয়ান। ওর চোখের রঙটা হঠাৎই পরিবর্তন হতে শুরু করলো। চোখের যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কাঁদত সাফওয়ান। কালো রঙা মণি দুইটা ধীরে ধীরে ধূসর সবুজ রঙের হওয়া শুরু করলো। ওর গায়ের চামড়া ক্রমে খসখসে হতে শুরু করলো। হাত পায়ের গিঁটে অসহ্য রকম যন্ত্রণা হতো। নিজের শরীরে এমন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথেই নিজেকে ঘরবন্দি করে ফেলল সাফওয়ান। স্কুলে যাওয়া বন্ধ করে দিল, শুধুমাত্র পরীক্ষাগুলো কোনো রকম দিত, সেটাও ফুল স্লিম শার্ট, মুখে মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে। রুনিয়া জিজ্ঞেস করলেও কোনো কিছু উত্তর দিত না সাফওয়ান। রুনিয়ার যেন কিছু টের না পায়, তার জন্য দোতলার রুমটা ছেড়ে চিলেকোঠায় শিফট হলো সে। একদিন রুমাইশাকে আঘাত আর তার সাথে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে নিজের শরীরে এমন পরিবর্তন, দুই মিলে মানসিক চাপ যেন পিষে ফেলছে সাফওয়ানকে। সাফওয়ান যখন 15 বছর পড়ল, তখন হঠাৎ একদিন ওর ক্যানাই দাঁতে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণায় চোখ মুখও ফুলে গেল ওর। বিছানায় চাদর মুঠো করে ধরে রাখলো, তবু শব্দ করল না। মা জানলে তো আর সহ্য করতে পারবে না। ওর ক্যানাই দাঁতে অগ্রভাগে তীক্ষ্ণ হতে হতে ক্রমে ধারালো হতেই উঠল। নিজের দাঁতে নিজেই ক্ষতবিক্ষত হলো ও, কিন্তু কাউকে এসব বলল না। মোস্তফাক আহমেদকে বলল সাফওয়ান, কারণ দাদু ছিল তার বন্ধু কম, আত্মার সাথে বেশি। দাদুর সাথে সব কিছু শেয়ার করতো, দাদুই একমাত্র ওর বেস্ট ফ্রেন্ড ছিল। মোস্তফাক আহমেদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন সাফওয়ানের সমস্যাগুলো, আর সেগুলো নোট করে রাখলেন। সাফওয়ানের এই পরিবর্তনগুলো জানার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলেন মোস্তফাক আহমেদ। সবার সাথে কথা বলা কমিয়ে দিলেন তিনি। ছেলের সাথে সাথে বাবার এমন পরিবর্তন দেখে কী করবেন ভেবে পেলেন না ইশতিয়াক আহমেদ আর রুনিয়া। তারা কিছুদিন পর মোস্তাক আহমেদ নিজের রুমে ডাকলেন রুনিয়া আর ইশতিয়াককে। সাফওয়ানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিলেন তিনি। এমন প্রস্তাবে তিনি অটল থাকলেন। আর এইসবে অনেক অবাক হন রুনিয়া আর ইশতিয়াক। কারণ জিজ্ঞেস করলে সাফওয়ানকে ডেকে পাঠান মোস্তফা। সাফওয়ান এলে ওর শরীরের অবস্থাগুলো দেখান তাদেরকে। নিজের প্রথম সন্তান, এত সাধনার সন্তানের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদলেন রুনিয়া। ইশতিয়াক বাকহারা হয়ে গেল। মোস্তফাক বললেন, এখানে থাকলে লোক সন্দেহ করবে, আর যদি জানতে পারে ওর শরীরে ভেনম ক্রিয়েট হয়, তাহলে ওকে মেরে ফেলবে, কেউ দুইবারও ভাববে না এই নিয়ে। তারপর সমস্ত সিদ্ধান্ত হুট করে নেওয়া হলো। ইশতিয়াক সাফওয়াতকে বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করলেন। সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাফওয়ানকে। সিঙ্গাপুরে ইশতিয়াকের এক বন্ধুর ফ্যামিলি সহ থাকেন, সেখানে সেই একটা স্কুলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিতে বললেন বন্ধুকে, আর আলাদা অ্যাপার্টমেন্ট বুক করলেন। ইশতিয়াকের বন্ধু সাফওয়ানকে নিজের সাথে রাখার প্রস্তাব দিলেন, তা গ্রহণ করলেন না ইশতিয়াক, কারণ এতে করে বিপদ বাড়বে বই কমবে না। কয়েক মাসের ভেতরে পাসপোর্ট ভিসা সব রেডি করে ফেলল ইশতিয়াক। নিজের প্রয়োজনদেরকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেই বুকটা ফেটে যেতে লাগলো সাফওয়ানের। রুমাইশাকে একবার দেখার তৃষ্ণায় কাতর হয়ে রইল, কিন্তু দেখা হলো না ওর সাথে। শামসুলের বাড়িতে কেউ ফোন তুলল না। সাফওয়ানের ফ্লাইটের কিছুদিন আগে মোস্তফাক ডাকলেন সাফওয়ানকে। রেপটাইল সম্পর্কিত কিছু বই আর রিসার্চ পেপার দিলেন ওকে, যেন ও বুঝতে পারে কোন প্রাণীর কোন বৈশিষ্ট্য ওর নিজের ভেতরে দেখছে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সাফওয়ান ফ্লাইটের আগের দিন সকালে মোস্তফাক আহমেদের লাশ পাওয়া যায় তার রুমে, বিছানায় শোয়া অবস্থায়, আর তার পাশে পড়েছিল কয়েকটা সিরিঞ্জ আর চিঠি। আত্মহত্যা করেছিলেন মোস্তফাক আহমেদ। পুলিশ আসার আগে চিঠিটা নিয়ে পড়ে ফেলেছিল রুনিয়ার ইশতিয়াক। আর জীবনের সবচেয়ে বড় ঘটনাটি সেদিন কি পেয়েছিল জানতে। সব থেকে আঘাতটা সেদিনই পেয়েছিল তারা।
চিঠিতে লেখা ছিল, আমি জানি না কিভাবে বলবো, হয়তো বলার ক্ষমতা নেই বলে লিখছি। এই চিঠি তোমরা যখন পাবে তখন হয়তো আমি আর জীবিত থাকবো না, পরপারে পাড়ি জমাবো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমার আদরের নাতি, আমার সাফনের এই অবস্থার পেছনে একমাত্র আমি দায়ী। ওর এই অবস্থা আমার কারণে হয়েছে। আজ আমার নাতি আমার কারণে নিজের বাড়ি, নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে পাড়ি জমাচ্ছে। ওর এই দশা দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই। আমি রেপটাইল নিয়ে গবেষণা করি, জানোই তোমরা। বিগত 10 বছর যাবৎ আমি হাইব্রিড ক্রিয়েচারের ওপর রিসার্চ করেছি। অনেক প্রাণীর ওপর রিসার্চ করেছি, সফল হয়েছি। কিন্তু বন্যপ্রাণীর ওপর গবেষণা করতে করতে আমার মানব সন্তানের হাইব্রিডনের কথা মাথায় আসে। কিন্তু সেটা বাস্তবে করার জন্য কোনো হিউম্যান ভিকটিমকে আমি পাচ্ছিলাম না। আর তখনই আমার ছেলে ইস্তেক বিয়ে করে। নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছে হেরে গিয়ে আমি নোংরা এক পরিকল্পনা করি। রুইনের খাবারে প্রেগনেন্সি রেসপিস্টের পিল মেশাতে থাকি যেন ওর সন্তান না হয়। রুইনে প্রতিবার ডাক্তার দেখে আসার পর ওসব মেডিসিন আমি বদলে দেই, যেন কোনোভাবেই রুনিয়া অন্তঃসত্ত্বা না হয়। আমার ওয়াইফকে আমি রুনিয়ার বিরুদ্ধে উস্কে দিতে থাকি যেন রুনিয়া একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আমি যেভাবে পরিকল্পনা করি ঠিক সেভাবেই হয়। এরপর ইস্তেককে বলি রুনিয়াকে নিয়ে দুবাই আসতে। ওখানে ওরা যে ডাক্তার দেখিয়েছে সেটা আমার বন্ধু। তাকে আমি বলেছিলাম টেস্ট টিউব বেবির প্রতি রুনিয়াকে আকৃষ্ট করতে, আর সেটাই করে। যেদিন রুনিয়া আর ইস্তেকের থেকে অ্যাগার সিমন নেওয়া হলো, সেদিন আমি সেগুলো নিয়ে যাই আমার দুবাইয়ের ল্যাবে। সেখানে আমি সহ আমার আরও কিছু সঙ্গীদের সাথীদের নিয়ে আমি ব্ল্যাক মাম্বা, কিং কোবরা আর গাবন ভাইপারের জিন কাটিং করে সদ্যজাত ভ্রূণের কোষে প্রতিস্থাপন করি। আর তারপর সেটা রুনিয়ার জয়রাইতে প্রতিস্থাপনা করা হয়। কিন্তু তার কিছুদিন পর থেকে আমার প্রবল অনুশোচনা হতে থাকে। নিজের ছেলে বৌমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পর থেকে আমি অনুতপ্ত হতে শুরু করি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। সাফওয়ানে চলে আসে পৃথিবীতে। কিন্তু সাফওয়ানকে একদম সুস্থ সবল হতে জন্মাতে দেখে আমি বুঝলাম আমার রিচার্জ সফল হয়নি। সেদিন সুস্থ সবল সাফওয়ানকে দেখে আমার থেকে খুশি আর কেউ হয়নি। কিন্তু আমার ভুল ভাঙনা সেদিন হলো, যেদিন সাফওয়ান রুমাইশাকে কামড় দিল আর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেল ওর শরীরে। আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমার রিচার্জ সফল হয়েছে। কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমার সাফওয়ানের ভবিষ্যৎ আর কি বিপদ পড়বে সেটা ভেবে আমার শরীর কাঁপতে থাকে। নিজের উপর ঘৃণা হতে থাকে আমার। আর সেই ভবিষ্যৎ এখন আমার চোখের সামনে বাস্তবতা হচ্ছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দেও। আমি জানি আমার প্রাণের দিয়েও এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। পাপের প্রায়শ্চিত্ত হয় না কখনো এই রকমের। তবু ক্ষমা চাইছি আমি। রুনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি। আমাকে পারলে ক্ষমা করে দিও তোমরা। সাফওয়ান দাদু, আমাকে ক্ষমা করে দিস। তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছি আমি। নিজের হাতে তোকে ঠেলে দিয়েছি নিকষ কালো অন্ধকারে। তুই আমাকে ক্ষমা করে দিস। তোদের কারোর সামনে দাঁড়ানোর মুখ নেই আমার। তাই আমি চলে গেলাম। আমাকে ক্ষমা করে দিস তোরা। চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন রুনিয়া, যেন শ্বাস নিতে ভুলে গেলেন তিনি। আর নিজের বাবার করা কর্মকাণ্ডের কথা ইস্তেক যেন পাথর হয়ে গেল শুনে। আর এই চিঠির প্রতিটা শব্দ রুমের বাইরে থেকে শুনে ফেলল সাফওয়ান। নিজের প্রচণ্ড রকম প্রিয় মানুষটার হঠাৎ মৃত্যু আর সেই প্রিয় মানুষটার করা বিশ্বাসঘাতকতার আঘাতে সাফওয়ানের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেদিনের পর থেকে ওর সমস্ত আবেগগুলো যেন হাওয়ার কোথাও মিলিয়ে গেল। পরের দিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল সাফওয়ান। এরপর একটা দিনের জন্য বাড়িতে আসেনি সে। দীর্ঘ 14 বছর প্রবাস জীবনে একমাত্র মা ছাড়া আর কারোর সাথে কথা বলেনি, নিজের বাবা ভাইয়ের সাথেও না। নিজের অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য কত রকম চেষ্টা করেছিল সে। কিন্তু আল্লাহর ভয় পায় তিনি। মৃত্যুর কথা চিন্তা করলেই রুনিয়ার মুখটা ভেসে ওঠে ওর সামনে। আর ভেসে ওঠে একটা ছোট্ট সুন্দর তুলতুলে পুতুলের মুখ। এরপর দীর্ঘ 14 বছর পর দেশে ফিরল ও, সেটাও তার মায়ের আপ্রাণ অনুরোধে। নইলে কখনো দেশে ফিরত না সাফওয়ান। স্বজনবিহীন দেশে নিজের একাকিত্বকে সঙ্গী করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করত ও। রুমাইশার চোখের কোণে পানি চিকচিক করেছে। একটা মানুষটা কতটা কষ্ট কিভাবে সহ্য করতে পারে তা সাফওয়ানকে না দেখলে বুঝতো না। সাফওয়ান কিভাবে এত কষ্ট সহ্য করলো? নিজের আপন মানুষের এমন বিশ্বাসঘাতকতার পরও কিভাবে নিজেকে ঠিক রাখলো?
এই কারণে কি এত শক্ত হয়ে গেছে সাফওয়ান? চোখের কার্নিশে পানির ধারণ ক্ষমতা শেষ হতেই চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিছানায়। মৃদু হাসল সাফওয়ান, ডান হাতটা বাড়িয়ে চোখ থেকে পানি পড়াটা সরিয়ে দিল। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান মৃদুকণ্ঠে বলল, সেদিন আমি মোটেও তোকে আঘাত করতে চাইনি রিমু, মোটেও চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। তোকে আঘাত করার পর আমার অবস্থাটা যে কেমন হয়েছিল সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানি না। সাফওয়ানের কথা বুকে এসে লাগলো রুমাইশার। অবিন্যস্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের বাঁ হাতটা বাড়িয়ে সাফওয়ানের ফুলে থাকা ঝাঁকড়া কোকড়া চুলে বুলিয়ে দিল। মাথায় রুমাইশার নরম হাতের স্পর্শ পেতেই আবেশে চোখ বুঝে নিল সাফওয়ান। রুমাইশা নিজের হাতটা ধীরে ধীরে সাফওয়ানের মুখের কাছে এনে মাস্কটা খোলার চেষ্টা করলো, কিন্তু বাধা দিল সাফওয়ান। এখনো জ্বর আছে তোর গায়ে, এমনিতেই কাল ভয় পেয়েছিলি, এখন দেখলে আবার ভয় পাবি। পাবো না ভয়, জোর গলায় বলল রুমাইশা। তারপর আস্তে আস্তে সাফওয়ানের মাস্কটা খুলে ফেলল। মাস্কটা পাশে রেখে দিয়ে হাতের তর্জনী দ্বারা সাফওয়ানের কুচকুচে কালো অধর ছুঁয়ে দিল। তারপর ইশারা করলো ঠোঁটটা আলগা করার জন্য। সাফওয়ান মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু রুমাইশা শুনল না। হ্যাঁ করুন একটু, আপনার দাঁতগুলো চেক করে দেখি, আমাকে আবার কোনোদিন কামড়ে দিলে কতখানি লাগতে পারে। রুমাইশার চাপাচাপিতে অগত্য মুখটা খুলল সাফওয়ান। রুমাইশার তর্জনী দিয়ে সাফওয়ানের ডান পাশে ক্যানাই দাঁতটা অগ্রভারে চাপ দিল। চাপটা ক্রমশ বাড়তে থাকলো, আর একটু বাড়তেই ওর হাতটা ধরে ফেলল সাফওয়ান। রুমাইশার হাতটা নিজের হাতের মুঠে নিয়ে নিল। তারপর কিছুক্ষণ রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে রেখে ওর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। এরপর রুমাইশা আরও একটু কাছে সরে এসে ওর চোখের দিকে সন্ন্যাদী দৃষ্টিতে তাকিয়ে ঝর্ণা গলায় বলল, আমি অনেক একা রিমু, আমার কোনো বন্ধু নেই। নিজের সিকিউরিটির জন্য আর অন্যের সিকিউরিটির জন্য কোনো বন্ধু হয়নি আমার কখনো। নিজের মনে করে দুটো কথা বলার মতো কেউ নেই আমার। আমার মা, আমার কলেজের টুকরোর মাকেও আমি কখনো কিছু বলতে পারিনি। সে কষ্ট পাবে বলে। আমার খুব দরকার কাউকে, যে আমার কথাগুলো শুনবে ধৈর্য ধরে, আমার সমস্ত কষ্টগুলো এক নিমিষে মুছে দেবে। এমন কাউকে আমার খুব প্রয়োজন। রুমাইশা অবাক চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। এই শক্ত খোলসের মানুষটার ভেতরে যে কারো সান্নিধ্য পাওয়ার জন্য এতটা তীব্র থাকতে পারে তা কল্পনাও আনিনি। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান হঠাৎ করে বলল, আমার বউ হবি রিমু। সাফওয়ান বলা কথাটা জানে রুমাইশার মস্তিষ্কে বারবার বাড়ি খেতে লাগলো। বউ, বউ হব আমি সাফওয়ানের? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। ঠিক কী শুনল ও? এমন অদ্ভুত প্রস্তাব যে সাফওয়ান দিতে পারে তা ঘুণাক্ষরেও ভাবেনি ও। হতবাক হয়ে সাফওয়ানের দিকে চেয়ে রইল রুমাইশা। রুমাইশাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বিছানা থেকে নামতে নামতে নির্বিকার কণ্ঠে বলল, দ্বিতীয় তোকে চাই আমার। তারপরে একটু বিরততা দিয়ে বলল, এখন উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সময় নিয়ে ভেবেচিন্তে উত্তর দিস। তবে উত্তর দেওয়ার সময় যতই লাগুক উত্তরটা যেন হ্যাঁই হয়। ইটস নট এ রিয়েক্ট ইন মাই অর্ডার, নাও স্লিপ টাইম। এরপর যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের গতিতে রুম ত্যাগ করলো সাফওয়ান। রুমাইশাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিল না। রুমাইশা শুধু সাফওয়ানে যাওয়ার পানে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়া শুরু করলো, আর একবার চোখ বুলে নিল সেগুলোতে রুমাইশা। আজকের লাস্ট এক্সাম, এটা শেষ হলেই বেঁচে যায় এই বছরের মতো। পড়াগুলো দেখে ঝটপট গুছিয়ে নিল ও। বেরোনোর আগে আয়শা খাইয়ে দিল ওকে। এক পরীক্ষা, তারপর সব শান্তি। আর একটা পরীক্ষা। আজকে আবহাওয়াটা তেমন ভালো না, মেঘ মেঘ করছে। দুপুরবেলা হলেও মনে হচ্ছে বিকেলবেলা। 11টার একটু আগে রুমাইশা এক্সাম দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। শামসুল রুমাইশাকে যশোরগামী সিএনজিতে উঠিয়ে দিলেন। গতকাল রাতে কম ঘুম হওয়ার কারণে চোখ লেগে আসছে ওর। কেমন যেন ক্লান্তি লাগছে প্রচণ্ড। 4 ঘন্টা এক্সাম দিতে দিতে ঘুম চলে আসে কি না সারা রাস্তা সেটা নিয়েই চিন্তা করছে রুমাইশা। এম কলেজ রেখে আরও একটু সামনে গেলেই মহিলা কলেজ। ইংলিশ ডেস্ক এর সিট বরাবর ওখানেই পড়ে। এক্সামগুলো হওয়ার 15 মিনিট আগে এসে পৌঁছালো রুমাইশা। হলে ঢোকার আগে নিজের ফোনটা বান্ধবী সালিমার বাবার কাছে দিলেন। তিনি মেয়েকে নিয়ে এসেছেন এক্সাম দিতে। আজ সাফওয়ান কলেজে এসেছে, প্রিন্সিপাল মিটিং ডেকেছে, উপস্থিত না থাকলেই নয়। মিটিং 3টায়, 2:45-এ সাফওয়ান রেডি হয়ে বের হলো।
বরাবরের মতো স্যুট বুট হয়ে, মুখে মাস্ক আর চোখে গগলস, নিজের মার্সিডি ব্রাঞ্চ নিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। গাড়িটা কলেজের মেইন গেটে দিয়ে ঢুকতেই চারিদিকে গুঞ্জন শুরু হলো। এটা নতুন কিছু না, কলেজ জয়েন হবার পর থেকে যতবারই কলেজে এসেছে ততবারই এরকমের গুঞ্জন চারপাশে শোনা যায়। তার প্রথম কারণ সাফনের মার্সিডিজ ব্রাঞ্চ, আর দ্বিতীয় কারণ তার এই অদ্ভুত চোখ মুখ ঢাকা। ডিপার্টমেন্টের হেডের সাথে দেখা করার জন্য নিজের ডিপার্টমেন্টে প্রবেশ করলো সাফওয়ান। কলেজে পরীক্ষা চলছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট রয়ে গেছে পরীক্ষা ছাড়াও। সাফওয়ান তার টেস্টের ক্লাসের রুমের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশে কেমন জানি নীরব হয়ে গেল, আর ফিসফিসে গুঞ্জন চারিদিকে ভরে উঠল। অনলাইন ক্লাস নেওয়ার সময় সাফওয়ানের ক্যামেরা অধিকাংশ দিনই অফ থাকে। কখনো কখনো ক্যামেরার সামনে আসলেও মাস্ক গগল পরেই আসে, তাই তাকে দেখার কৌতূহল মেটাতে পারে না স্টুডেন্টরা। যে কোনো নিজের চেহারা পাবলিক করে না, এটা নিয়ে প্রচুর পরিমাণ ডিসকাস হয় স্টুডেন্টদের মাঝে। ডিপার্টমেন্টের হেড আজমল হকের কক্ষে ঢোকার পর সাফওয়ানকে সাদরে গ্রহণ করলেন তিনি। সাফওয়ান আহমেদ, যে আসুন বসুন, আপনারই তো বিশেষ বিশেষ দিন ছাড়া দেখাই পাওয়া যায় না, তাই আমরা সবাই বিশেষ বিশেষ দিনগুলোতে এর জন্যই অপেক্ষা করি। কথাগুলো বলে হাসলেন আজমল হক। সাফওয়ানও ওনার সাথে তাল মিলে সৌজন্য মুচকি হাসি দিল। অন্যান্য টিচাররা উপস্থিতি ছিলেন সেখানে, সবার সাথে টুকটাক কথা বলল সাফওয়ান। 3টায় মিটিং শুরু হলো। সাফওয়ান যখন মিটিং শেষ করে বাইরে এলো তখন আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, সাথে বাতাস বইছে, মেঘগুলো উড়ে উড়ে এদিক ওদিক জমা হচ্ছে। আকাশের অবস্থা দেখে সাফওয়ান ফোন দিল রুনিয়াকে। রুনিয়া কল রিসিভ করতেই সাফওয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, মা, রিমুতে এক্সাম চলছে, শেষ হতে 5টা বাজবে। আকাশের অবস্থা তো খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর চারদিকে অন্ধকার হয়ে আছে। তুমি মামিকে ফোন দিয়ে বলো, দেখো আজকের রাতটা রিমুকে আমাদের বাড়িতে রাখা যায় কি না। এই আবহাওয়ায় তো বাড়ি যেতে পারবে না একা একা। রুনিয়া আচ্ছা বলে ফোনটা কেটে দিয়ে আয়শাকে ফোন দিলেন। সাফওয়ানের বলা কথাগুলো আয়শাকে বলতেই তিনি বললেন, প্রয়োজন নেই আপা, এই মেঘে বৃষ্টিতে কিছুই হবে না। মেঘ সব উড়ে যাচ্ছে, ও বাড়িতে আসুক। আর একা একা আসার যাওয়ার সমস্যা কি? এতকাল তো একা একাই আসা যাওয়া করেছে, কখনো তো সমস্যা হয়নি। আপনি চিন্তা করবেন না, ও ঠিকভাবে পৌঁছে যাবে। রুনিয়া আরও কয়েকবার অনুরোধ করল আয়শা, কিন্তু তারপর শুনল না। আগত কল কেটে দিয়ে আবারও সাফওয়ানকে কল দিল রুনিয়া। সব কিছু শুনতেই মেজাজটা গরম হয়ে গেল সাফওয়ানের। আয়শাকে মাথা মোটা মহিলা বলে গালি দিল। তারপর আয়শার মতামত তোয়াক্কা না করে নিজের মার্সিডিজ হাঁকিয়ে মহিলা কলেজের দিকে এগোলো। সাফওয়ান যখন সেখানে পৌঁছালো তখন এক্সাম শেষের ঘন্টা পড়েছে। রুমাইশাকে গাড়িতে তোলার জন্য অপেক্ষা করতে থাকলো ও। মিনিট 10 পার হওয়ার পরে যখন দেখলো রুমাইশা আসছে না, তখন রুমাইশাকে ফোন কল লাগালো। এদিকে রুমাইশা হল থেকে পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগেই বের হয়ে গেছে। রিক্সা করে চরগা গিয়ে আপাদমস্তক বোরকা আবৃত রুমাইশা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে সিএনজির অপেক্ষায়। সাইলেন্ট করা ফোনটা ব্যাগের ভেতর বেজে চলেছে। কয়েকবার কল দেওয়ার পরও যখন রুমাইশা কল ধরল না, তখন সাফওয়ান বুঝল রুমাইশা আগেই বের হয়ে গেছে। তখনই গাড়ি ঘুরিয়ে চারার দিকে গেল সাফওয়ান। যেতে যেতে আরও কয়েকবার কল দিল, কিন্তু তুলল না রুমাইশা। নিজের মনে মনে নিজে জাপতে লাগলো সাফওয়ান, ফোনটা তোল রিমু, প্লিজ ফোনটা তোল। বাইরে এখন ঝড়ো হাওয়া বইছে, আকাশে মেঘগুলো আরও উড়ছে। জমা জমা হয়ে কালো মেঘগুলো কাজলের মতো হয়ে উঠেছে। সাফওয়ান 4 রোডে উঠে দ্রুত সিএনজি ছেড়ে দিয়েছে সে সময়। বৃষ্টি যে কোনো সময় আসতে পারে ভেবে সিএনজি চালক বেশ জোরেই এগোচ্ছেন। সাফওয়ানও নিজের গাড়ি ইঞ্জিন বাড়ালো। সিএনজির পেছন পেছন আসতে থাকলো সেও। কিছু দূর আসতেই হঠাৎ করে সাফওয়ান গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। সেই সুযোগে সিএনজি অনেকখানি এগিয়ে সাফওয়ানের দৃষ্টি আড়াল হয়ে গেল। এরপর আর কোনো কিছুর মধ্যে মেঘ কেটে ঝমঝম করে বৃষ্টি নামলো। সিএনজির পেছন সিটে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রুমাইশা। তার পাশে 2জন মহিলা বসেছে, আর বিপরীত পাশে বসে আছে 2জন পুরুষ। বাইরে বৃষ্টির বেগ বেড়ে চলেছে। কিছু দূর আসার পর মহিলা 2জন নেমে গেল। এরপর আরও কিছু দূর যাওয়ার পর সামনের সিটে বসে থাকা লোকগুলোও নেমে গেল। গাড়িতে শুধু ওরা 3জন, আর ড্রাইভার ছাড়া আর কেউ নেই। ড্রাইভার যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে যাচ্ছে, কারণ বৃষ্টির অবস্থা ভালো না, মেঘ কমছেই না কোনোভাবেই। গাড়ির সরাপনার মাঠের ভেতরের রাস্তা এদিকে গেল।
গাড়ি দাঁড়াতেই ভরকে গেল রুমাইশা। ড্রাইভারকে জিজ্ঞেস করলো। ড্রাইভার বলল, বৃষ্টির কারণে সামনে কিছু দেখা যাচ্ছে না আপা, মাঠের ভেতর এসেছি বলে বৃষ্টির বেগ আরো বেশি মনে হচ্ছে। এই অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে যাবে। বৃষ্টির বেগ একটু কমলে গাড়ি ছেড়ে দেব। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। মাগরিবের আজান দিবে দেবে এমন একটা অবস্থা। রুমাইশা ভয় লাগলো ভীষণ। বিপরীত পাশে বসা লোক দুটি কেমন কেমন করে যেন তাকাচ্ছে। নিজের সিটে আরো একটু জড়সড় হয়ে বসলো রুমাইশা। নিজের ভেতরে ভয়টা ওদেরকে বুঝতে দিল না। কিছুক্ষণ পর সামনে দুটো ব্যক্তি একজন এসে বসে পড়ল রুমাইশার পাশে। চমকে তাকালো রুমাইশা। মতলব কি এর? আমার পাশে এসে বসেছেন কেন? মনে মনে ভাবলো ও। প্রথমে একটু দূরত্ব নিয়ে বসলো। আস্তে আস্তে রুমাইশার কাছে সরে আসতে লাগলো লোকটা। রুমাইশার গলা শুকিয়ে আসে। একবার ভাবলো সামনের সিটে গিয়ে বসবে। দোনামন করতে করতে পাশের লোকটা আরো একটু সরে এলো। রুমাইশা গা ঘেঁষে বসলো। এবার আর রুমাইশা দেরি করলো না, নিজের সিট থেকে উঠে দাঁড়ালো সামনের সিটে গিয়ে বসার জন্য। কিন্তু গাড়ি থেকে নামতে যাওয়ার সময় রুমাইশার হাত ধরে ফেললো লোকটা। এ কি, আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি, এক্ষুনি ছাড়ুন, উঁচু গলা বলল রুমাইশা। কিন্তু লোকটা হাত ছাড়ল না। বিচ্ছিরি রকম একটা হাসি দিয়ে বলল, এত বৃষ্টির মাঝে গাড়ির বাইরে গেলে তো ভিজে যাবে জান, আর ঠান্ডা লেগে যাবে তোমার। এখানে বসো, তোমাকে গরম করে দিব। লোকটার কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল রুমাইশার। এক চটকায় হাতটা ছাড়িয়ে নিল ও, কিন্তু তাতে সে পেরে উঠল না। হঠাৎ করেই রুমাইশার চাপটে ধরল লোকটা, আর তার সাথে দ্বিতীয় লোকটাও যোগ দিল। ঘটনার আশঙ্কায় প্রচণ্ড পরিমাণ ভয় পেল রুমাইশা। শরীরের সমস্ত শক্তি চিৎকার দিল। লোক দুটো নোংরা হাত নিজের বাঁচানোর জন্য যেভাবে পারল হাত পা চালাতে থাকলো, কিন্তু তাদের সাথে পেরে উঠল না। ড্রাইভার নেমে এলো পেছনে কি হচ্ছে দেখার জন্য। এমন অবস্থা দেখে ড্রাইভার বাধা দিতে গেলেই দ্বিতীয় লোকটা এসে ড্রাইভারের নাক বরাবর একটা ঘুষি মারল। ঘুষির দরে হ্যাংলা পাতলা ড্রাইভারটি ছিটকে পড়ল মাটিতে। তারপর রুমাইশার চিন্তা না করে নিজের প্রাণপণে দাঁড় ছুটে পালালো। সামনে চিৎকার করে কান্না করে যাচ্ছে রুমাইশা, আর নিজে সমস্ত সম্মান বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ফাঁকা মাঠের ভেতর এই ঝুম বৃষ্টির মাঝে অসহায় রুমাইশা সে চিৎকার কারো কানে গেল না। প্রথম লোকটা ইতিমধ্যে রুমাইশার হিজাব খুলে ফেলেছে। বোরকা ভেতর দিয়ে কোমরের কাছে সালোয়ারে মুখে হাত বাড়াতে যাবে, সে মুহূর্তে বুলেট গতিতে একটা মার্সিডিজ ব্রাঞ্চ এসে প্রচণ্ড গতিতে ধাক্কা দিল সিএনজির পেছনে। সিএনজির ভেতরে হুবড়ি খেয়ে পড়ল লোকটা। দ্বিতীয় লোকটা সিএনজির ভেতরে পেছন দিকটায় দাঁড়িয়েছিল। গাড়ি ধাক্কায় প্রায় তৃতীয়াংশে এসে লাগলো সেই লোকটার গায়ে। গুরুতর জখম হলো দ্বিতীয় লোকটা। প্রথম লোকটার থেকে ছাড়া পেতে হিজাব এক হাতে আর ব্যাগটা আরেক হাতে দিয়ে কাদামাটির দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে গাড়ির ভেতর থেকে দৌড়ে নামলো রুমাইশা। নেমেই দেখলো সাফানের বিশাল আকৃতির শরীর নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। সাফানকে দেখে যেন প্রাণ ফিরে ফেল রুমাইশা। হাউমাউ করে জড়িয়ে ধরল সাফানকে। কিন্তু সাফানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও চোয়াল শক্ত করে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর সামনে থাকা দুটো লোকের দিকে। রুমাইশার দিকে তাকিয়ে ওর মুখটা নিজের হাতে তালুতে নিল। হাঁপাচ্ছে রুমাইশা। হিচকে উঠে গেছে ওর, চোখ দুটো লাল হয়ে গেছে। ঝুম বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে ওকে। গাড়ির ড্রাইভিং সিটের পাশে সিটের দরজা খুলে রুমাইশাকে বসিয়ে দিল সাফওয়ান। তারপর শক্ত গলা বলল, আমি আসছি, ভেজা বোরকা খুলে ফেল, নাইলে আবার জ্বর চলে আসবে। আর যাই হয়ে যাক না কেন, তাকাবি না, বুঝেছিস? রুমাইশা কাঁদতে কাঁদতে মাথা উপর নিচে নাড়ালো। সাফওয়ান খুলে ফেলল নিজের মুখের মাস্ক আর গগলস। তারপর গেল নিজের গাড়ির পেছনের দিকে। লোক দুটো ততক্ষণে সামনে ছুটছে। সাফওয়ান তার জলজন্ত চোখ দুটো দিয়ে তাকিয়ে দেখলো সেদিকে। এই মুহূর্তে ওর মুখে একদম অন্যরকম হাসি ফুটে উঠল, যে হাসি আগে কখনো কেউ দেখেনি। 15 মিনিটের মতো পর ফিরে এসলো সাফওয়ান। পুরোপুরি ভিজে গেছে ও, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে ওর। মাগরিবের আজান দিল এমন সময়। সাফওয়ান এসে বসলো ড্রাইভিং সিটে। রুমাইশা কাঁদছে এখনও। শামসুল ফোন দিয়েছে এমন সময়। জিজ্ঞেস করলো রুমাইশা কোথায় এখন, কিন্তু রুমাইশা এদিকে কিছু বুঝতে দিল না। কান্না থামিয়ে স্বাভাবিক গলায় বলল, সারাপোলে আছি বাবা, পৌঁছে যাব আধা ঘন্টার ভেতরে। শামসুল আচ্ছা বলে ফোন রেখে দিল। শামসুলের সাথে কথা শেষ হতেই আবারও শব্দ করে কেঁদে উঠল রুমাইশা। পাশে বসা সাফওয়ান নিজের গায়ের ব্লু কোট খুলে পাশে রেখে দিল।
তারপর শার্টটাও খুলে ফেলল। ভিজে জবথব হয়ে গেছে সেগুলো। এরপর পাশের সিটে থেকে রুমাইশার 2 হাতে দিয়ে উঠিয়ে এনে বসালো নিজের কোলের। রুমাইশার মাথাটা নিজের উদম্বকে ঠেকালো সাফওয়ান। তারপর রুমাইশার মাথাটা ধরে চুলের উপরে চুমু খেলো মাথায়। বিধ্বস্ত রুমাইশা এই সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় এই সামান্য আদর পেয়ে উচ্চস্বরে কেঁদে উঠল, কাঁদতে থাকলো। গাড়ি ছেড়ে দিল সাফওয়ান। এখন চোয়াল দুটো শক্ত হয়েছে ওর। কিছু দূর গিয়ে দাঁতে দাঁত চেপে অস্পষ্ট সুরে সেই অবগত লোক দুটোর উদ্দেশ্যে বলে উঠল, শুয়োরের বাচ্চা। রুমাইশা সাফওয়ানের বুকটা সম্বল করে উচ্চস্বরে কাঁদছে। রুমাইশার কান্না থামছে না, আর সাফওয়ানও থামাচ্ছে না। কাঁদতে দিল ওকে। বাকি রাস্তাটুকু রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিল সাফওয়ান। বাড়ির কাছাকাছি আসার আশায় কান্না থেমে গেল রুমাইশার। হেঁচকে উঠছে মাঝে মাঝে এখন। বৃষ্টির বেগ এখনো কমেনি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে। এই পর্যায়ে রুমাইশার চিবুক ধরে ওর মুখটা উপরের দিকে উঠালো সাফওয়ান। গভীর দৃষ্টিতে রুমাইশার চোখের ভেতর খানিকটা কি যেন খুঁজলো ও। তারপর মৃদু গলায় বলল, আমি সব কিছু ছাড় দিতে পারবো, কিন্তু তোর ব্যাপারে কোনো ছাড় দিতে পারবো না কাউকে, কখনোই না। এবার রুমাইশার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল ও। রুমাইশা কোনো প্রতিক্রিয়া জানালো না। কিছুক্ষণ আগে হওয়া ঘটনা যেন পাথর মতো হয়ে গেছে ও। কিছু সময়ের ভেতরেই রুমাইশার বাড়ির মোড়ে এলো সাফওয়ান। শামসুল দাঁড়িয়ে আছে রুমাইশাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রুমাইশা যে সাফওয়ানের সাথে আসবে সেটা কল্পনাতেও আনেননি। গাড়ি দরজা খুলে নেমে গেল রুমাইশা। সাফওয়ান রুমাইশাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরালো, আবার উল্টো দিকে গেল। শামসুলের সাথে কোনো রকম কথা বলল না। শামসুল রুমাইশাকে নিয়ে বাড়ি দিকে এগোলো। সাফওয়ানের সাথে আসার বিষয়ে রুমাইশাকে কোনো প্রশ্ন করল না। রুমাইশাদের বাড়ির পাশ থেকে 20-25 হাত দূরত্ব রেখে মেন রোড চলে গেছে। ভেজা জামা কাপড়গুলো হাতে নিয়ে শামসুলের সাথে রাস্তা থেকে নেমে বাড়িতে ঢুকলো রুমাইশা। আশা ওদের অপেক্ষাতেই ছিল। রুমাইশাকে এভাবে খোলামেলা অবস্থায় আসতে দেখে তিনি কিছুটা অবাক হয়ে বললেন, কী রে, তোর বোরকা হাতে কেন? রাস্তা দিয়ে কি এইভাবে এসেছিস? রুমাইশা কিছু বলার আগেই শামসুল বলল, সাফওয়ান এসে দিয়ে গেছে ওকে গাড়ি করে। আয়শা কিছু বললেন না, কিন্তু তার চাহনি দেখে বোঝা গেল বিষয়টা তিনি মোটেও পছন্দ করেননি। রুমাইশা মায়ের চাহনি উপেক্ষা করে ভেতরে চলে গেল। তার এখন এসব বিষয় খেয়াল করার মতো মানসিকতার অবস্থা নেই। রুমে গিয়ে ফোনের বের করতেই চোখে পড়ল সাফওয়ানের 13টা মিসড কল। দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। ফোনটাকে সাইলেন্ট মুড থেকে নর্মাল মুড করলো। তারপর ভেজা জামা কাপড়গুলো আলনায় মেলে দিল। এমন সময় রুমে এলো আয়শা। কেমন হয়েছে তোর পরীক্ষা? বিছানায় বসতে বসতে বললেন তিনি। ভালো হয়েছে মা, কমন এসেছে সব। নিজের কাজ চালিয়ে যেতে যেতে বলল রুমাইশা। আয়শা কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলো, ওর গাড়িতে তুই কোথা থেকে উঠেছিস? রুমাইশা বিরক্তি নিয়ে বলল, চাচড়া থেকে উঠেছি মা। আর তুমি কি এখন আমাকে জেরা করতে এসেছো? আমি কিন্তু অনেক ক্লান্ত। আমি খেয়ে ঘুমাই যাব এখন। এসব নিয়ে কথা বলার এখন কোনো ইচ্ছাই নেই। আমার ঘুম আসছে। আয়শা চটে গেলেন, তুই কি আমাকে মেজাজ দেখাচ্ছিস? রুমাইশা মুখ দিয়ে চর্যাদের শব্দ বের করলো। তারপর মৃদু গলায় বলল, মেজাজ দেখাচ্ছি না মা। তোমায় তো বোঝা উচিত আমি যেই সকালে খেয়েছিলাম, রাতে অনেক রাত পর্যন্ত পড়েছি, 4 ঘন্টা এক্সাম দিয়েছি, আর তারপরেই 4-5 কিলো রাস্তা আমি জার্নি করেছি। আমার তো কষ্ট হচ্ছে, তাই না বলো? আয়শা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। তারপর বিছানা থেকে উঠতে যেতে যেতে বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুমা। এক্সাম তো শেষ, কাল থেকে আর কোনো চিন্তা নেই। রুমাইশা প্রত্যুত্তরে কিছু বলল না, মাথা নাড়ল শুধু। আয়শা চলে গেল। বিছানায় এসে বসলো ও। চোখ দুটো বন্ধ করে দিয়ে সিএনজির ভেতরে সে ভয়ঙ্কর দৃশ্যগুলো চোখে ভাসলো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সাফওয়ান ভাই সময় মতো এসে পৌঁছাইছিল, নাহলে আজর কি হতো। 2 হাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরল রুমাইশা। চোখ আবারও পানি আসছে। ফুফে ফুফে নিঃশ্বাস ছাড়ছে। কাঁদতে লাগলো ও। এমন সময় ওর ফোন টুং করে শব্দ হলো, কিন্তু এখন ওর ফোনের দিকে তাকানোর মতো ইচ্ছে শক্তি নেই। মাথা থেকে হাত সরিয়ে চোখ দুটো মুছে রুমাইশা সামনের দিকে তাকালো। নাক টানছে থেকে থেকে। এমন সময় ফোন আবারও শব্দ হলো, কিন্তু দেখলো না ও। নিজেকে স্বাভাবিক করে বিছানা থেকে উঠে দাঁড়ালো ডাইনিংয়ে যাওয়ার জন্য। এবার ফোনটা হাতে নিল রুমাইশা। ফোন অন করতেই ভেসে উঠল সাফওয়ানের নাম আর মেসেজ। আমাকে ক্ষমা করে দিও, আমি সময় মতো পৌঁছাতে পারিনি, আর ওই লোক দুটো ওদের
নোংরা হাত দিয়ে তোমাকে ছুঁয়ার সুযোগ পেয়েছে। তবে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কেউ আর কোনোদিন তোমার দিকে চোখ তুলে তাকানোর সুযোগও পাবে না। তাকানো মাত্রই তাদের চোখ আমি উপড়ে ফেলবো। কান্না বন্ধ করো এইবার। সাফওয়ানের হঠাৎ তুই থেকে তুমি সম্বোধনে চমকালো রুমাইশা। বুকের ভেতরে রক্ত যেন ছট করে উঠল। মৃদু হাসি ফুটে উঠল ওর মুখে, ব্লাশ করলো যেন। কিন্তু তখনই ওর চোখ গেল লাস্টে মেসেজটায়। কান্না বন্ধ করো। ও কি করে জানল আমি কাঁদছিলাম? ভাবনায় পড়ে গেল রুমাইশা। চোখ মুছে ওর চিন্তার ছাপ দেখা গেল ওর চোখে। তখন ফোন আবার টুন করে শব্দ হলো। সাফওয়ানের মেসেজ এসেছে এবার। ছোট্ট মাথাটায় এত চাপ দিও না। আমি বাইরে দাঁড়িয়ে আছি রাস্তায়। তোমাকে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট। আর ব্লাশ করার মতো কিছু বলিনি আমি। সামান্য তুমি শুনে ব্লাশ করছো, তাহলে তো ফিউচারে যা করবো তাতে খয়েরি রঙের স্ট্রবেরি হয়ে যাবে। মেসেজটি পড়েই রুমাইশার কান গরম হতে লাগলো। লজ্জায় জল দুটো জ্বলছে যেন। রুমাইশা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানলার দিকে উঁকিঝুঁকি মারল। সাফওয়ান আসলে কোথায় আছে দেখার জন্য। এমন সময় সাফওয়ান আবারও মেসেজ দিল। রুমের আলোটা নিভিয়ে উকি মার গাধি। সায়েন্স বুঝিস না নাকি? এবারের মেসেজটা দেখে মেজাজ গরম হয়ে গেল রুমাইশার। আমাকে গাধি রাখলেও? জানলা দিয়ে বুড়ো কুচকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, তুই গাধা শালা। এই সময় আবার মেসেজ এলো, কুল ডাউন, মেনে নিচ্ছি আমি গাধা। রুমাইশা মেসেজটি পড়ে কটমট করে শুধু তাকালো ফোনের দিকে, কিন্তু কিছু বলল না। বিছানার মাথায় থাকা লাইটের সুইচটা টিপে বন্ধ করে দিল। তারপর জানলার কাছে এলো আবার। রাস্তাটা এখন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা চওড়া কেউ একজন দাঁড়িয়ে আছে গায়ের সাথে হেলান দিয়ে। অন্ধকারে বোঝা যাচ্ছে না তেমন। রুমাইশাকে জানলার কাছে দেখে নিজের চোখের গগলস খুলে ফেলল সাফওয়ান। অন্ধকারে জলজল করে উঠল ধূসর সবুজ রঙা চোখ দুটো। দূর থেকে এবার স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো সাফওয়ানের অবয়বটা। মুখে মাস্ক নেই, শরীরের উপর অংশ অনাবৃত। প্যান্টের পকেটে হাত দিয়ে গাড়ির দরজার পেছনে ঠেলে দাঁড়িয়ে আছে, চোখ দুটো রুমাইশার চোখে। এই আবছে আলোয় কালো কুচকুচে ঠোঁট দুটো যেন সাফওয়ানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমাইশা তাকিয়ে আছে অপলক। মুখটা আস্তে আস্তে হা হয়ে যাচ্ছে ওর। জলে জলে চোখের ওই শ্যামলা পোস্টে মারাত্মক ঝলকের চোখে ঝলসে যাওয়ার উপক্রম ওর। এতক্ষণ রুমাইশার মনমরা চেহারা দেখে যে ক্ষতটা ওর বুকের ভেতর হয়েছিল সাফওয়ানের, সেটা রুমাইশার এই মুগ্ধ চানি দেখে নিমিষেই উপোস হলো। নিঃশব্দে হাসলো ও। পকেটের ভেতর থেকে ফোনটা বের করে কল করলো রুমাইশাকে। রিংটনের শব্দ সম্মিতে ফিরে পেল রুমাইশা। সাফওয়ানের দিকে ওইভাবে তাকিয়েছিল ভাবতেই লজ্জায় পড়ে গেল ও। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কানে ধরতেই সাফওয়ানের মোহনীয় গলায় বলে উঠল, এভাবে তাকানোর কিছু নেই। রাস্তায় থাকতে চাই না, ভেতরে আসতে চাই। রুমাইশা লজ্জায় যেন মাটিতে মিশে গেল। জলজলে চোখ দুটো দিয়ে শেষবারের মতো তাকিয়ে দ্রুত পর্দা টেনে দিল জানালার। তারপর কানে ফোন ধরা অবস্থায় বিছানায় গিয়ে বসলো, কথা বলল না কোনো। সাফওয়ান আবারও আগের মতো করে বলে উঠল, এই চাহনি, এই হাসি, এই লাল লাল গালের মানে আমি কি ধরে নেব? আমার প্রস্তাবের উত্তর হ্যাঁ। রুমাইশা কি বলবে ভেবে পেল না। কিছু বলতে নেবে তখনই আয়শা চলে এলো রুমে। তড়িঘড়ি করে ফোনটা কেটে দিল রুমাইশা। রুমি, ঘুমিয়ে চিয়ে গেছে? ঘুমাস নাকি? আয়শা জিজ্ঞেস করলো। না না মা, ঘুমাইনি, জেগে আছি। খাবার দিয়েছো? হ্যাঁ দিয়েছি। খেতে আয় তাড়াতাড়ি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। বলি আয়শা চলে গেল রুম থেকে। আয়শা চলে গেলেই রুমাইশা ফোন দিল সাফওয়ানকে। মা এসেছিল, আপনি এখন বাড়িতে যান। এইরকম আবহাওয়ায় খালি গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। মৃদু হাসলো সাফওয়ান। রুমাইশা ওকে নিয়ে চিন্তা করছে ভেবে ভালো লাগলো ওর অনেক। মা ছাড়া কেউ এইরকম চিন্তা করেনি ওর জন্য কখনো। অন্য কেউ মায়ের মতো করে চিন্তা করতে দেখে ভালো লাগলো। বুকের ভেতর ছুঁয়ে গেল ভালো লাগার টানটা। রুমাইশাকে বলল, কাল সাফিনকে বলবো এখানে আসতে। একদিন এসে তোকে সঙ্গ দিলে ভালো লাগবে তোর। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান এখন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সাফওয়ান হুম বলে ফোনটা রেখে দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। তারপর জানলার দিকে আর একবার তাকালো রুমাইশাকে দেখার আশায়, কিন্তু পর্দা থাকার কারণে দেখতে পেল না ওকে। সাথে সাথে আবার কল দিল রুমাইশাকে। রুমাইশা ফোনের কাছেই ছিল। রিসিভ করতেই সাফওয়ান বলে উঠল, পর্দা তোল জানালার, তোকে আর একবার দেখব। রুমাইশা ফোন কানে ধরেই জানালার দিকে এগিয়ে গেল। পর্দাটা উঁচু করলো।
গাড়ির ভেতরে বসে সাফওয়ান জলে চোখ একদিকে তাকিয়ে আছে। দুইজনের চোখের দিকে তাকিয়ে রইল অপলক কিছুক্ষণ। জানালা দিয়ে দে এখন, রাতের বেলা যেন আর কখনোই জানলা খোলা না দেখি। বড় হয়েছিস, এখন সবসময় সতর্ক থাকবি। আমি সবসময় থাকবো না তোকে সিকিউরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, সতর্ক থাকবো, বলল রুমাইশা। সাফওয়ান আর কিছু না বলে ফোনটা রেখে দিল। বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলল নিজ গন্তব্যের দিকে। রুমাইশা খাওয়া দাওয়া করে সকাল সকাল শুয়ে পড়ল। ঘুম থেকে পড়ে যাচ্ছে ওর, বিছানায় পিঠ ঠেকালো। 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে কোনো রকমে ঢুলতে নামাজটা পড়ল। আবারও ঘুমালো রুমাইশা। ঘুম যেন চোখ থেকে সরেছেই না। এক্সামের এই কয়দিন ভালোভাবে ঘুমাতে পারেনি বলে আয়েশাও ঘুমাতে দিল ওকে। নাইলে অন্য দিনে নামাজের পর ঘুমাতে দেন না আর। আরও খানিক ঘুমিয়ে নিয়ে 8টার দিকে উঠল রুমাইশা। উঠে চোখ ডলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসল। পাশের সোফায় বসে টিভিতে নিউজ দেখছিলেন শামসুল। রুমাইশা একটা প্লেট টেনে নিয়ে টিভির দিকে তাকাতে প্লেটে ভাত নিচ্ছিল। তখনই টিভির নিউজ চোখ আটকে গেল ওর। সংবাদ পাঠিকা বলছেন, যশোরের সারাপোলা মাঠের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে 2জন মধ্যবয়সী ব্যক্তিকে। কে বা কারা এই খুন করেছে তা এখনো জানা যায়নি। ভিকটিমদের চোখ উপড়ে ফেলা হয়েছে, জিহ্বা আর 2 হাত টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। 2টা পা আস্ত কেটে ফেলা হয়েছে। মুখের ভেতরে মাটি কাদা ঢুকিয়ে দিয়েছে খুনি। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তবে খুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি সেখানে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুর জোরে কেউ খুন করেছে। এই ঘটনাটি ঘটিয়েছে তারাই। নিউজ শুনে রুমাইশা যেন খেতে ভুলে গেল। সংবাদ পাঠিকার লোক দুটো স্থিরচিত্রে দেখাচ্ছে টিভিতে। রুমাইশা হাত পা ঠান্ডা হয়ে গেল। এরা তো ওরা। রুমাইশা গলা শুকিয়ে গেল একেবারে। সাফওয়ান কাল খুন করেছে ওদের। এই জন্য কি বলেছিল যে ও আমার ব্যাপারে কাউকে ছাড় দেবে না? এটা কি করলেন আপনি, কি করলেন? এখন যদি ধরা পড়ে যান, পুলিশ যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে? জেলে নিয়ে যাবে আপনাকে। কিন্তু তার আগে তো আপনার চেহারা দেখে বেওরা। আপনার মুখ খুলতে সবই জেনে যাবে আপনি কি, তখন কি হবে? মেরে ফেলবে তো ওরা আপনাকে। মনের ভিতর যুদ্ধ শুরু হলো রুমাইশার। ওর মাথায় কোনো কাজ করেছে না, সব কিছু এলোমেলো লাগছে। কি হবে এখন? আশা রান্নাঘর থেকে এসে দেখল রুমাইশা ভাত না খেয়ে মেঝের দিকে তাকিয়ে আছে এক পলকে। তরকারিও নেয়নি এখনো। আয়শা রুমাইশার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ভাবছিস এত? তুই তো খেয়ে নে, সাফিন আসছে একটু পরে। তোর ফুপ্পি ফোন দিয়ে জানালো আজকে থাকবে, তাতে খেয়ে গেস্ট রুমটা গুছিয়ে দে সুন্দর করে। আয়শার কথায় রুমাইশা নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। টেনশন ওর মাথা কাজ করছে না, গা ঘেমে যাচ্ছে। দ্রুত খেয়ে নিয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিল। অসহায় হয়ে মন আর মস্তিষ্কের সাথে খানিকক্ষণ যুদ্ধ করে ফোন সাফওয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা মেলালো। তারপর কিছুক্ষণ দোনাভন করে মেসেজ করলো সাফওয়ানকে। আপনি এটা কী করেছেন? কি হবে এবার? আপনার কিছু হলে আমি কি করব? মেসেজটি সেন্ড করলো। কিছুক্ষণ অপেক্ষা করলো রুমাইশা, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। কোনো উত্তর না পেয়ে গেস্ট রুমে চলে গেল গোছানোর জন্য রুমটা। কাকে বুঝতে দিল না ওর মনের ভেতরে কী ঝড় চলছে। রুমটা গোছাতে আয়েশা ডাকলেন রান্নাঘর থেকে। সাফিনের জন্য নাস্তা বানাতে হবে। কতদিন পর আসছে ছেলেটা। কাজে চক্করে পড়ে রুমাইশা ফোনটা চেক করার সময় পেল না, কিন্তু কাজ করতে গিয়ে ভুল করতে লাগলো শুধু। মনটা ওর এদিকেই নেই। মাথায় অনেক চিন্তা কিলবিল করছে। কোনো কাজ ঠিকমতো হচ্ছে না। সাফওয়ান মেসেজ দিয়েছে কি না দেখার জন্য মনটা আকুল হয়ে আছে। এইভাবে কিছু হয়নি ভাব করে থাকা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। আয়েশা খানম না পেরে ধমক দিলেন, কী রে, মন কোথায় তোর? চিনির কৌটা দিতে বলেছি, হলুদেরটা দিতে বলিনি। পায়েসে এখন আমি হলুদ দেবো নাকি? মায়ের ধমকে রুমাইশা থতমত খেয়ে গেল। দ্রুত হাতে হলুদের কৌটাটা সরিয়ে রেখে চিনির কৌটাটা এগিয়ে দিল মায়ের দিকে। নাস্তা বানাতেই সাফিন এসে পৌঁছালো। বাইক নিয়ে এসেছে ও। কারো বাইকের শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে দেখল কে এসেছে। সাফিন রুমাইশাকে দেখে দারুণ একটা হাসি দিয়ে বাইক থেকে নামলো। ফুপ্পার বাইক তো এমন না, এই বাইকটা সাফিন কই পেল? কী রে, তুই কার বাইক চুরি করে এনেছিস? চোখ টেনে বুড়োকুচকে বলল রুমাইশা। এটা আমার বাইক, ভাই আমাকে কিনে দিয়েছে ভাবিকে নিয়ে সেফলে ঘুরে বেড়ানোর জন্য, কারণ ভাবির নাকি মন খারাপ। শেষের কথাটা
ভাব নিয়ে টেনে টেনে বলল সাফিন। রুমাইশা না বুঝে বলল, মানে কি? কার ভাবি? কিসের ভাবি? সাফিন রুমাইশার দিকে সরে এসে ফিসফিস করে বলল, আমার উঠবি ভাবি। ভাই আমাকে সব বলে দিয়েছে, তলে তলে এত কিছু করো, আর আমি একমাত্র দেবর, আমাকে কিছু জানাও না। রুমাইশা কিছু বলতেই নিবে তার আগে আয়সা এসে ডাক দিলেন। কি হচ্ছে রুমি? ছেলেটা এসেছে, ওর ভেতরেতে নিয়ে আস, বসতে দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস কেন? এই তো মা, আসছি বলি রুমাইশা সাফিনকে ভেতরে যেতে ইশারা করলো, আর চোখ গরম করে বুঝিয়ে দিল বেশি লাফালাফি না করতে। তারপর নিজেও ভেতরে চলে গেল। সাফিন গেল ওর পেছন পেছন। সাফিন রুমাইশার রুমে ঢুকলো সোজা। আপু, খেয়ে রেডি হবা কিন্তু, আমরা ঘুরতে যাব। কোথায় যাবি এই অসময়ে? রুমাইশা গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল সাফিনকে খাওয়ার জন্য। সাফিন গ্লাসটা হাতে নিতে নিতে বলল, ভাসমান ব্রিজে চলো না, বউরা দেখা হবে, ঘোরাও হবে প্রকৃতির মাঝে। তোর ভাই হঠাৎ বাইক কিনে দিল যে, কবে কিনেছে? সাফিন এক চিমুক পানিটা শেষ করে বলল, আমার ভাই করছো কেন? তোমার কিছু হয় না নাকি? বাইক ভাইয়া সকালে কিনে এনেছে। কি মনে করে এনেছে তা জানি না, সকালে আমাকে ফোন দিয়ে বলল, বাইক তোর জন্য একটা বাইরে তোর জন্য একটা সারপ্রাইজ রাখা আছে, রিমুদের বাড়িতে যাওয়ার সময় দেখিস। এসে দেখি ওই কালা সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে। আর পরে বলল, তোমাকে নিয়ে যেখানে যাই বাইক নিয়ে যেন যাই। এমন সময় আয়েশা আসলো নাস্তার ট্রে নিয়ে। আয়েশা আসার সাথে সাথেই সাফিন চুপ করে গেল। আয়েশা সন্দেহের চোখে বলল, আমাকে দেখে তোরা চুপ করে গেলি কেন? কি এমন কথা বলছিলি শুনি? এসব কাজিনদের বিষয় মামি, এসব বড়দের শুনতে হয় না, বিশেষজ্ঞের মতো করে বলল সাফিন। আয়েশা ওর মাথায় একটা চাটি মেরে বলল, খুব তো বেশি বুঝো, দেখবো না রেজাল্ট কি হয়। তারপর আবারও রান্নাঘরে চলে গেল। সাফিন রুমেশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আমার রেজাল্ট কি করলো আপু? রুমেশা ওকে ধমক দিয়ে বলল, চুপ থাক, কাজের কথা বল। ড্রাইভিং লাইসেন্স আছে তোর? লাইসেন্স ছাড়া বাইক নিয়ে ঘুরলে কিন্তু পুলিশ সোজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে, আর নয়তো যৌতুক দিতে হবে। সব আছে আমার, তুমি একদম চিন্তা করো না, তুমি পুরো সেফ অ্যান্ড সাউথলি থাকবে, রুমাইশাকে আশ্বস্ত করে বলল সাফিন। রুমাইশা এবার সাফিনের পাশে বসে বলল, তোর ভাই তো করে মাত্র সামান্য মাস্টারি, এত টাকা কই পায়? সবসময় দেখি বড়লোক ভাব, আবার মার্সিডিজও কিনেছে, বাপ রে বাপ। আছে আপু, জানি না আমরা কেউ। ওর রিসার্চ ল্যাব আছে কোথাও, দাদুর একটা ছিল না কোথাও, সেটাই কোথায় তা এক্স্যাক্টলি আমি জানি না। শুধু আমি কেন, কেউই জানে না। আমি যতটুকু জানি সিঙ্গাপুরে কিছু রিসার্চদের সাথে কাজ করে, কিন্তু ওকে সিঙ্গাপুর থাকতে দেওয়া হবে না। কেন তা জানি না। ওই রিসার্চদের সাথে মিলিয়ে সমস্ত মেডিসিন ক্রিয়েট করে। ভাইয়া যে পরিমাণে গাছগাছালি চিনে তা তোমার বলে বোঝাতে পারবো না। ওর স্মৃতিশক্তি যে কী প্রখর তা ভাবনারও বাইরে। তুমি অনলাইন থেকে যে কোনো গাছ বের করবে, ওকে দেখাবে, ও নিমিষে বলে দেবে সেটা কী গাছ, তার কাজ কী, সেটা দিয়ে কী কী রোগ নির্মূল করা যায়। এত গুণধর ব্যক্তিকে আমার ভাই, আমার ভাবতেও অনেক খুশি লাগে, তাতে আমি খুবই কৃতজ্ঞ। তোকে একবার কথা বলতে দিলে তুই ফ্যানে উঠেই ফেলিস মুখে পোড়া। চল খেতে চল, খেয়ে দ্রুত বের হব, তাহলে বেশিক্ষণ ঘুরতে পারবো, বুড়ুকুচকে বলল রুমাইশা। সাফিন নাস্তার প্লেট থেকে একটা আপেল স্লাইড তুলে খেতে খেতে বলল, হ্যাঁ চলো, খেয়ে দ্রুত বের হই। রুমাইশা সাফিনকে রুম থেকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, তুই যা, আমি আসছি, গোসল দেইনি এখনো, আমি গোসলটা সেরে আসছি। সাফিন ঠিক আছে বলে চলে গেল। সাফিন যেতেই দরজাটা ভিজিয়ে দিয়ে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল রুমাইশা, সাফন মেসেজ দিয়েছে কিনা দেখতে। ফোনটার বাটন টিপে অন করতেই সাফনের নামটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। রুমাইশা মেসেজ ভেতরে ঢুকলো, তুমি চিন্তা করো না প্রেয়সী, আমার কিচ্ছু হবে না। তোমার সাফন কাছে কাজ করে না, ওদের যা প্রাপ্য ওরা তা পেয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। এদিকে পাপীদের পাপের শাস্তি, অন্যদিকে নিজের প্রিয় মানুষটার করা অপরাধ, কোনটার দিকে এগোবেও বুঝতে পারছি না। ওর প্রিয় মানুষটার গায়ে তো আর কোনো আঁচ লাগুক সে চায় না। দুপুরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর বের হলো সাফিন আর রুমাইশা। উদ্দেশ্য ওদের ঝাপড়া ভাসমান ব্রিজ। সাফিন পাকা হাতে ড্রাইভিং করছে, রুমাইশা বসে আছে পেছনে নিশ্চিন্তে। বসে বসে রাস্তার ধারে দৃশ্যগুলো উপভোগ করছে। রাজগঞ্জের কলেজ পার হয়ে ওরা বাজারের ভেতরে ঢুকলো, তারপর মোড় নিয়ে চলে গেল পুরানো ব্রিজে। বেশ লাগলো রুমাইশার। রাফসান বাড়িতে থাকলে একটু ঘোরা হয়, কিন্তু ও যখন রাজশাহী চলে যায়
তখন আর বাইকে ওঠা হয় না। তাই এতদিন পর সাফিনের সাথে ঘুরতে বেরিয়ে মনটা খুশি খুশি হয়ে গেল ওর। সমস্ত দুঃখ দুশ্চিন্তাগুলো কোথায় যেন উড়ে চলে গেল। রাস্তায় জ্যাম থাকায় ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ওদের পেছনে একটা কাপল বাইক করে আসছে। মেয়েটা শাড়ি পরে আছে আর ছেলেটা পাঞ্জাবি। খুব সম্ভবত বিবাহিতা কাপল। দুজন বাইকের ওপর বসে খুনসুটি করছে। রুমাসে খুব ভালো লাগছে ওদেরকে দেখে। ওরা কত হ্যাপি। হঠাৎই ওর মনে হলো, ওরা কি কখনো এরকম সুযোগ পাবে সাফওয়ানের সাথে? সাফওয়ান সাফওয়ানকেও বসিয়ে ফেলেছে একদম বুকের ভেতর। কখন এসব হলো? ও তো টেরই পেল না কিছু। ওই ভয়ঙ্কর দর্শন, সর্বদা বুড়ো কুচকে থাকা ধমক দেওয়া লোকটাকে কখন যে ও হৃদয়ে সবটুকু জায়গা সঁপে দিয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি ও। অথচ ও এখন স্বপ্নের দেশে তার প্রিয় মানুষটার সাথে বাইকে করে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখছে। একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন দেখছে, যেখানে কোনো বাধা থাকবে না, সাফনের মুখে মাস্ক লাগানো থাকবে না। ওই শ্যামবর্ণের জলজলের চোখের ব্যক্তিত্বের সাদা রাঙা পাঞ্জাবি পরে দিনের আলোয় স্বাধীনভাবে ওকে নিয়ে ভ্রমণ করতে শুরু করবে কোন এক অজানা উদ্দেশ্যে। চোখের কোণে পানি জমল ওর। চোখ দুটো বন্ধ করে মহানের শক্তিধর আল্লাহর কাছে দোয়া করলো মনে মনে, যেন একদিন এমন দিন আসে যখন সাফওয়ান খুব সুন্দর করে বাঁচবে ওর সাথে। কিছুক্ষণ পর গন্তব্যে পৌঁছে গেল সাফিন আর রুমাইশা। গাড়ি নিয়ে ব্রিজ পার হয়ে রওনা হলো। বাওরের ওপারে গিয়ে গাড়ি পার করবে, তারপর ঘুরবে অনেকক্ষণ। খিলখিল করে হাসছে আজ রুমাইশা। সাফিনের সাথে বকবক করেছে প্রচুর। সাফিন ওর সাথে তাল মিলে হাসছে। রুমাইশাকে এত খুশি দেখে সাফিন নিজের ফোনটা বের করলো। তারপর মেসেজ অপশনে গিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে লিখল, মিশন সাকসেসফুল। তিনি এখন খিলখিল করে হাসছেন। ওপাশ থেকে উত্তর এলো, গুড জব, তোকে বাইক কিনে দেওয়া সার্থক হয়েছে। সাফিন মেসেজটা পড়ে হাসলো। ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষের খুশির জন্য কত কিছু না করে। তার রুমি আপু ভাগ্যবতী, তার ভাই যে এত কেয়ারিং হবে তাও কখনো ভাবেনি। রুমাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে এগুলো ভাবলো সাফিন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরল সাফিন আর রুমাইশা। রুমাইশা আজ অনেক খুশি। ঘুরে আসার পর মনটা অনেক ফুরফুরে লাগছে। মেয়েকে এমন হাসি খুশি দেখে আয়েশাও খুশি হলেন অনেক। জ্বর হওয়ার পর থেকে কেমন জানি মিয়ে গিয়েছিল ও। এখন আবারও আগের মতো করে হাসতে দেখে বুকের ভেতর একটা ভার যেন নেমে গেল আয়েশার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমাইশা রুমে গেল। সাফিন আর রুমাইশা দুজনে গল্প করবে ওরা এখন। আপু, বলো না তোমাদের মাঝে কখন কি হলো? সাফিন একটা বালিশ টেনে নিজের কোলের উপর রেখে কৌতূহল নিয়ে বলল, বলা নিষেধ আছে, এসব সিক্রেট বিষয় তোকে জানানো যাবে না। তুই ছোট্টের মতো থাকবি, বুঝেছিস? আরে বাবা, আমি কি কাউকে বলে দেবো নাকি? তোমরা আমাকে বিশ্বাস করো না? অসহায় কণ্ঠে বলল সাফিন। রুমাইশা একটু লজ্জা পেল যেন, মৃদু গলায় বলল, তোর ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, আমি কিছু জানি না। সাফিন চটে গিয়ে বলল, তুমি তো মানুষ ভালা না আপু। তুমি জানো যে আমি যদি মোস্টে সিনিয়র ভাইকে জিজ্ঞেস করি যে কিভাবে কি হলো, তাহলে আমাকে বোঝারটি বদলে সে আমাকে চাটা দিয়ে মেরে আমার বোঝা বের করে দেবে আর বলবে আমি মোস্ট অফ দ্য বিয়াদব। তা ঠিকই তো, তুই একজনের পার্সোনাল বিষয় জিজ্ঞেস করবি কেন? সাফিন কিছু বলতে দিবে তখনই রুমাইশার ফোনে কল আসে। রাফসান কল করেছে। রুমাইশা তড়িঘড়ি করে ফোনটা তুলল। সাফিনকে বলল, চুপ থাক, ভাইয়া কল দিয়েছে, কি বলবি শুনি। ফোন রিসিভ করে কানে ধরল ও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওপাশ থেকে রাফসানের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? সাফিন এসেছে শুনলাম। হ্যাঁ ভাইয়া, ও এসেছে দুপুরের দিকে। কোথায় আছে এখনো? এই তো আমার পাশে বসে আছে। উঠে একটু বাইরে যা, কথা আছে তোর সাথে। রাফসানের কথায় চৌকিত একবার সাফিনের দিকে তাকালো রুমাইশা। ফোন লাউডে দেওয়া ছিল, সাফিনও শুনেছে সব। সাফিন ইশারা করলো উঠে যেতে, কিন্তু রুমাইশা গেল না। রুমাইশা কি করবে বুঝতে পারল না। ওখানে বসে ফোনটা লাউড থেকে নর্মাল মোডে দিল। তবু বাইরে থেকে শোনা যাচ্ছিল রাফসানের কথা। হ্যাঁ, এবার বলো ভাইয়া। আমি কি শুনছি এসব? মা বলেছে তুই নাকি কাল রাতে সাফনের সাথে এসেছিস। ওর গায়ে নাকি শার্ট ছিল না, আর তুই নাকি বোরকা খুলে এসেছিস। রাফসানের কথায় সাফিনও চমকে গেল। ভাইয়া কাল রাতে আপুকে নিয়ে যশোরে এসেছে? কই, ভাইয়া তো কিছু বলেনি।
রাফসানের কথায় থতমত খেল রুমাইশা। ঝর্ণা কণ্ঠে বলল, তুমি যা ভাবছো সেরকম কিছু না ভাইয়া। কাল বৃষ্টি হয়েছিল অনেক, মেঘ করেছিল খুব, তাই গাড়ি পাচ্ছিলাম না খুব একটা, তাই ভাইয়া আমাকে নিয়ে এসেছে। আর আজ ভিজে গিয়েছিল সেদিন বলে শার্ট খুঁজেছিল। তুমি অন্য কিছু মনে করো না। ও ও কাকে বলছিস তুই? যাকে ভাইয়া ছাড়া ডাকতি না তাকে এখন ও সম্বোধন করছিস? কেন তুই এরকম সম্বোধন করছিস? উঁচু গলায় ধমকের সুরে বলল রাফসান। তারপর আবারও বলল, কি আছে তোদের ভেতরে যে এত সিনিয়র একজনকে তুই ও বলছিস? তুই জানিস ওর সম্পর্কে কিছু? আমি যেন দ্বিতীয়বার না দেখি তুই ওর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন রেখেছিস। কথাটা যেন মাথায় থাকে। কতটা নির্লজ্জ হলে একটা মেয়ে কোথাকার কোন ছেলের সাথে এইভাবে বোরকা খুলে আসে, তার উপর আবার ছেলের গায়ে শার্টও নেই। বৃষ্টিতে ভিজে গেছে নাকি? ছিল তো গাড়ির ভিতরে, শার্ট কীভাবে ভিজল? রাফসানের মুখে এই ধরনের কথা শুনে চোখ ভিজে এলো রুমাইশার। একটা হাত মুখের উপর দিয়ে কান্না আটকালো। পাশে বসে সাফিনা তজ্জব হয়ে গেছে রাফসানের কথা শুনে। রুমাইশা কোনো কথা বলতে না শুনে রাফসান আবার বলল, বেহায়া মেয়েদের মতো চলাফেরা যদি দেখি তোকে জানে মেরে ফেলবো একদম। ওই সাফনের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ছোটবেলা ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। ভাগ্যের জোরে বেঁচে গেছিস। এতদিন বাইরে থেকেছে, বাইরে কালচারে বড় হয়েছে। ও কি করতে পারে সেটা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? রুমাইশা এবার আরও চুপ থাকতে পারল না। তেজি কণ্ঠে বলল, কথাবার্তা সাবধানে বলো ভাইয়া। আমি তোমার বোন, তুমি আমাকে কিভাবে এরকম কথা বলো? তোমার বিপিকে বাঁধে না? আর সে সে তো কোনো খারাপ ছেলে না। সে তো আমার কোনো ক্ষতি করেনি। তার ক্ষতি করার নিয়ত থাকলে এতদিনে করতোই। ওদের বাড়িতে যে কয়দিন আমি থেকেছি তার ভেতরে কেউ আমার ক্ষতি করতে পারতো না? ও কি অচেনা কেউ? রাফসান এবার আরও রেগে গেল। আবারও ও বলছিস তুই? কতখানি গভীরে গিয়েছিস তোদের সম্পর্ক যে উনি থেকে ওতে নেমে এসেছে? আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আমি কি কিছু বুঝি না? এই পর্যায়ে হুদয় বড় হয়েছি। আমি যেন দ্বিতীয়বার না শুনি যে তুই সাফানের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করিস, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। এরপরই রাফসান ফোনটা কেটে দিল। সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রাফসান তাকে এতগুলো কথা কিভাবে বলতে পারল? ওর চরিত্র দিকে এইভাবে আঙ্গুল তুলল কী করে? চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো ওর। সাফিন কী করব ভেবে পেল না ও। রুমের সেদিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গেস্ট রুমে। কিছুক্ষণ আগেও প্রচণ্ড হাসি খুশি থাকা মেয়েটা এরকম কান্নার চেহারা দেখতে পারছে না ও। ওর মনটা সায় দিচ্ছে না। রুমে ঢুকি নিজের ভাইকে কল লাগালো সাফিন।